প্রিয় দর্শক শ্রোতা এবং শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা সবাই এই মুহূর্তে যে যেখানে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, আপনাদের সবাইকে আমাদের প্ল্যাটফর্ম আমার শ্রম আমলার এই ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভ সন্ধ্যা। আপনারা জানেন যে করোনার একদম শুরুর সময় থেকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে ধারাবাহিকভাবে লাইভ আলোচনা চালিয়ে আসছি শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। সরি, শ্রমিকদের দুঃখ বেদনা, তাদের যে দুঃখ বেদনার কথা এবং তাদের যে লড়াই সংগ্রাম প্রতি মুহূর্তের কর্মক্ষেত্রে এবং কর্মজীবনের বাইরেও তাদের যে প্রতি মুহূর্তে যে লড়াই সংগ্রাম, সেগুলো বিষয় নিয়ে এবং একই সাথে শ্রমিক ভাই বোনদের সাথে যেমন আলোচনাটি আমরা চালিয়ে যাচ্ছি, সেই সাথে সব শ্রমজীবী ভাই বোনদের নিয়ে যারা অধিকার লড়াকু সৈনিক, সামনের সংগঠক যারা বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, সামনে থেকে শ্রমজীবী ভাই বোনদের একত্রিত করে সেই সব নেতৃবৃন্দকে নিয়েও আমরা আসলে আলোচনার আয়োজন করে থাকি। আমরা তেমনই একটা আলোচনার প্রেক্ষাপটে আপনারা জানেন যে একেবারেই করোনার শুরু থেকে আপনারা এখানে যারা আছেন সবাই পোশাক খাতের শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আমাদের মাঝে, আজকে আলোচনা করবে। আমরা জানি যে করোনা শুরু থেকে পোশাক খাতের শ্রমিকদের উপর কি ধরনের আসলে মানসিক এবং নির্যাতন বৈষম্যর ঘটনা ঘটেছে। একাধারে একদিকে যেমন করোনার সময় সবাইকে জীবন রক্ষার্থে বাসায় থাকতে বলা হয়েছে, লকডাউন ঘোষণা, সাধারণ ছুটি ঘোষণার মধ্য দিয়ে একই সাথে আসলে সেই সব শ্রমজীবী ভাইদেরকে ভাই বোনদেরকে কারখানায় থাকতে বলা হয়েছে কাজ করার জন্য, কারণ দেশের অর্থনীতির টাকা সচল রাখতে হবে। তার মানে শ্রমজীবী ভাই ও বোনেরা এতটাই গুরুত্বপূর্ণ, একদিকে দেশের অর্থনীতি চাকা সচল রাখার জন্য, অন্যদিকে এতটাই অগুরুত্বপূর্ণ রাষ্ট্রের কাছে, মালিকের কাছে, তাদের জীবনের আসলে কোনো ধরনের তাদের জীবনের যে ঝুঁকি আছে, যেখানে বলা হচ্ছে করোনা সকলের জন্য ঝুঁকি, সকল মানুষের জন্য ঘরে থাকতে বলা হয়েছে, তখন তাদেরকে কারখানায় কাজ করতে বলা হয়েছে। অর্থাৎ এমন রকমের এক বৈষম্য আমরা আসলে প্রত্যক্ষ করলাম করোনার এই সময়, যেটা গত 100 বছরের ইতিহাসে আসলে এরকম নজির নাই। এত বড় ভয়াবহ মানে ঘটনা যেটা বাংলাদেশে আমরা লক্ষ্য করলাম। একই মানুষের ক্ষেত্রে দুই ধরনের আচরণ। তেমনটি আবার আমরা দেখলাম করোনা যখন ভ্যাকসিন আসলো, সেক্ষেত্রে একই ধরনের ঘটনা। ভ্যাকসিন যখন নিতে বলা হলো জীবন রক্ষার জন্য, জীবনকে নিরাপদ রাখার জন্য, তখন সেখানে অগ্রভাগে থাকলো কারা? যারা সেই করোনার সেই ধাক্কার সেই সময়টাই যাদেরকে ঘরে নিরাপদে ছিল, তারাই করোনার অগ্রভাগে থাকলো। পক্ষান্তরে যারা অর্থনীতি চাকা সচল রাখার জন্য যারা সামনের ভাগে কাজ করলো, তাদেরকে কিন্তু করোনার ভ্যাকসিনে অগ্রাধিকার দেওয়া হলো না। দুঃখজনক ঘটনা যে এটি নিয়ে মালিকরা যেমন কথা বললেন না, সরকার এটি নিয়ে ভাবলেন না। একই সাথে আমাদের শ্রমজীবী ভাই বোনদের নিয়ে যারা ভাবেন, যেসব নেতৃবৃন্দ, যেসব শ্রমিক সংগঠন, তারাও আসলে এগুলো নিয়ে খুব একটা বিষয় মাথা ঘামালেন না বা কথা বললেন না। এরকম একটি বিষয় আমরা প্রত্যক্ষ করলাম। সর্বশেষ লকডাউনে আমরা দেখলাম যে তারা একই সাথে আবারও তাদেরকে কাজ করতে হলো, সবাই ঘরে ঢুকলো এবং শ্রমজীবী ভাই বোনদের তাদেরকে কারখানায় কাজ করতে হলো এবং এখনো অব্যাহতভাবে কাজ করতে হচ্ছে। পাশাপাশি একই সাথে আমরা দেখলাম যে তাদের সাথে কাজ যেমন করলো, তাদের পাওনা নিয়ে তাদের সাথে কি ধরনের নির্মমতা করা হলো, সেই বিষয়গুলো আমরা দেখলাম। আমরা দেখলাম একই সাথে যে যারা গর্ভবতী যে বোনেরা ছিল কর্মে, তাদেরকে একযোগে ছাঁটাই করার যে কাজটি করা হলো। যারা পুরাতন শ্রমিক ছিল তাদেরকে ছাঁটাই করে দেওয়া হলো, একই জায়গায় নতুন শ্রমিককে নেওয়া হলো। এমন ঘটনাগুলো আমরা দেখলাম। আমরা এটিও প্রত্যক্ষ করলাম যে যখন আবার স্বাভাবিক অবস্থা চলে আসলো, কাজ যথারীতি গার্মেন্টস সেক্টরে আগের মতো করেই চললো, কিন্তু শ্রমিক ইতিমধ্যে প্রায় 4 লক্ষ শ্রমিক, বিভিন্ন গবেষণা রিপোর্ট অনুযায়ী প্রায় 4 লক্ষ শ্রমিককে ছাঁটাই করে দিল, তাদেরকে আর কাজে ফেরত নেওয়া হলো না। একই সাথে আমরা এটিও লক্ষ্য করলাম যে কাজ চাপ আগের যে পরিমাণ ছিল তার থেকে প্রায় ডাবল মাত্রায় শ্রমিকের উপর চাপিয়ে দেওয়া হলো। চাপ অব্যাহত থাকলো। যে কারখানায় যে পরিমাণ শ্রমিক প্রয়োজন ছিল, সেখান থেকে যেহেতু শ্রমিক ছাঁটাই করা হয়েছে, যে বাকি শ্রমিক ছিল তাদের উপর দিয়ে হলো যে পুরো কারখানার কাজ চালিয়ে নেওয়া হলো এবং চালিয়ে নেওয়া হচ্ছে এখন পর্যন্ত। এ ধরনের নির্মমতা, এর মধ্যে কিন্তু কোনো শ্রমিকের কোনো ধরনের মজুরি পালো না। তাদের যে নিরাপত্তার জন্য
বা তাদের যে ঝুঁকি নিয়ে কাজগুলো, তাদের ঝুঁকির জন্য কোনো ধরনের ভাতার ব্যবস্থা করা হলো না। একইভাবে তাদের জন্য আসলে আমরা যদি লক্ষ্য করি যে সরকারি যে শ্রম মানে যে কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য কিন্তু এই সময় কাজের ঘন্টা যেমন কমিয়ে দেওয়া হলো, 3-4 ঘন্টা করে কমিয়ে দেওয়া হলো, 5 ঘন্টা 6 ঘন্টা করে কমিয়ে দেওয়া হলো, 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে কিংবা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করে তাদেরকে তারা অফিস সামলালো। এবং তাদের জন্য এই সময় যারা কাজ করলো তাদের জন্য আবার ঝুঁকি ভাতার ব্যবস্থা করা হলো। পক্ষান্তরে কারখানায় যারা 8 ঘন্টার জায়গায় তারা 12 ঘন্টা কাজ করা শুরু করলো, কিন্তু তাদের কোনো ধরনের ভাতা বাড়লো না, তাদের মজুরি বাড়লো না, তাদের কোনো ধরনের বাড়তি কোনো সুবিধার ব্যবস্থা করা না। এই বিষয়গুলো আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম। এমতো অবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন যে গত মানে এ মাসের এই 3 তারিখ বাজেট উত্থাপন হয়েছে সংসদে। সেই বাজেট উত্থাপনের সেখানে আমরা জানি যে প্রায় 6 লক্ষ কোটি টাকার উপরে বাজেট, একটা বিশাল অ্যামাউন্ট, যেটা শুনলে মনে হবে যে আমরা অনেক ভালো অবস্থায় আছি, আমাদের শ্রমজীবী ভাই ও বোনেরা অনেক ভালো অবস্থায় আছে। কিন্তু বাস্তব পক্ষে সেই বাজেট আমরা যখন দেখলাম, সেই বাজেটে কিন্তু মালিককে যেভাবে প্রমোট করা হলো, মালিকের কর অবকাশ থেকে শুরু করে যত ধরনের সুবিধা, সেগুলো যেভাবে বাজেটে সব আলাদা আলাদা করে বরাদ্দের মধ্য দিয়ে সেগুলোকে উল্লেখ করা হলো, শ্রমজীবী ভাই বোনদের যাদের টাকায় হলো যে দেশের বাজেট হয়, যাদের অধিকাংশ যাদের টাকায় মানে অধিকাংশ টাকা যাদের বাজেটের টাকা হলো তাদের, সেই শ্রমজীবী ভাই বোনদের জন্য, এবং আমরা যদি বলি যে পোশাক খাতের সেই ভাই বোনদের জন্য কোনো ধরনের বাজেটে কোনো ধরনের উল্লেখ করা হলো না। শ্রমজীবীদের জন্য কোনো বরাদ্দের খাতেই উল্লেখ করা হলো না। ওখানে অনেকগুলো খাত আছে বরাদ্দের বাজেটে, সেই বরাদ্দের খাতগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো খাত থাকলেও সেখানে শ্রমিকদের জন্য কোনো খাত উল্লেখ করা নেই এবং এ ধরনের কোনো অর্থ বরাদ্দ করা নেই। এমন একটি অবস্থার মধ্য দিয়ে আজকে আমরা আলোচনার আয়োজন করেছি। আমরা সেই আলোচনাগুলি করতে চাই। এখানে আমাদের মাঝে আজকে উপস্থিত আছে পাট পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত দীর্ঘ সময় ধরে যারা শ্রমিকদের একসাথে ঘনিষ্ঠভাবে পাট পর্যায়ে জড়িয়ে চাপটে থেকে শ্রমিকদের অধিকার লড়াই করে এসছে, সেই সকল সংগঠক নেতৃবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের মাঝে উপস্থিত আছে সুলতানা বেগম, সভাপতি গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের, এবং আমাদের মাঝে উপস্থিত আছে শান্তনা ইসলাম, যিনি সভাপতি দায়িত্ব পালন করছে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের, শবনম হাফিজ, তিনি সভাপতি দায়িত্ব পালন করছে বাংলাদেশ শ্রমিক মুক্তি আন্দোলনের, এবং আমাদের মাঝে আছে আরেক বোন আছে শামিমা আক্তার, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের, এবং আমাদের সাথে আছে তপন সাহা, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের, এবং আমাদের সাথে আছে মমিনুর রহমান মমিন, যিনি কেন্দ্রীয় সংগঠক গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের, আছে এম এ শাহিন, যিনি সভাপতি নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পালন করছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের, এবং সর্বশেষ আমাদের সাথে যুক্ত আছেন আবু ওবায়দা, যিনি প্রোগ্রাম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর দায়িত্ব পালন করছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স ফেডারেশনের। সম্মানিত অতিথি, আপনাদেরকে আমাদের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত এবং শুভ সন্ধ্যা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে একটু ছোট্ট করে আরেকটু বলি যে আমাদের আজকে আলোচনা আমরা সেই বাজেটকে কেন্দ্র করে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি। বাজেট তেলেশমাতি শুধু শ্রমিকের জন্য, মালিকের জন্য হয়, শ্রমিকের জন্য নয়, এমন একটি বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনার শুরুতে সবার কাছে খুব আমরা মানে আলোচনাটা ঠিক গল্প গুজবের মতো করে করতে চাই আলোচনাটা, এবং খুব প্রাণ খুলে আলোচনাটা করতে চাই আপনাদের সাথে নিয়ে। আলোচনায় শুরুতে আপনাদের সবার কাছে যাব, খুব ছোট্ট করে 2 মিনিটে আপনাদের যেটা জানাবেন সবার কাছে, যে আপনাদের এই যে বাজেট ঘোষণা করা হলো, যেটি এখন সংসদে উত্থাপন করা হয়েছে এবং যেটি আলোচনা চলছে, এই মাস জুড়ে হয়তো আলোচনা চলবে, তারপরে এটা বাজেট পাশ হয়ে যাবে। তো এই বাজেট নিয়ে আপনাদের প্রতিক্রিয়া এবং আপনাদের যে প্রত্যাশা ছিল সেই জায়গাটি 2 মিনিটে আপনারা 2 মিনিট 3 মিনিট করে 3 মিনিটে আপনারা এটা বলবেন, তারপরে আমরা অন্য আলোচনায় যাব। সবাই আমরা শুরু করব। প্রথমে যাইতে চাই যে শামিমা আক্তার, শামিমা, যিনি বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। শামিমা আক্তার, আপনাকে দিয়ে শুরু করব। আপনি বলবেন যে আপনার প্রতিক্রিয়া, এবং আমরা সবার কাছেই যাব।
এবং প্রত্যাশা কি ছিল, খুব অল্প কথায় জানতে চাবো আর সব বিস্তারিত আলোচনা পরে করবো। হ্যাঁ আচ্ছা, শ্রমিকদের জন্য এই যে যে বাজেটটা হয়েছে এক্ষেত্রে হচ্ছে গিয়ে এখন যে বাজেটটা করা মানে আপনার আলোচনা হচ্ছে বা 3 তারিখে যে বাজেট হচ্ছে এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের শ্রমিকদের জন্য কিন্তু কোনো রকমের বরাদ্দ নাই, বা শ্রমিকদের জন্য যেই মুড়ির দাম কমছে বা হচ্ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কিন্তু বাজেটের ভিতরে কম নেই, যেখানে হচ্ছে গিয়ে আপনার যেই বাজেটটা হয়েছে সেটা মালিকদের জন্য বা উচ্চ লেভেলের জন্য প্রযোজ্য, কিন্তু আমাদের যে যারা শ্রমিক যারা হচ্ছে দিন আনে দিন খায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রকারই হচ্ছে গিয়ে প্রভাব পড়তেছে না। কারণ প্রভাব পড়তেছে না এই কারণে যে ট্যাক্স ভ্যাট এগুলো হচ্ছে গিয়ে কিন্তু মালিকরা হচ্ছে গিয়ে দিচ্ছে, কিন্তু শ্রমিকদের মালিক পক্ষ বা হচ্ছে গিয়ে উচ্চ লেভেল এক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের অনেক রকমের তারা ফ্যাসিলিটি পাচ্ছে, বা বাজেট যেই পরিমাণে বাজেটের হয়েছে সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে গিয়ে মালিকদের ক্ষেত্রেই এটা খুবই লাভবান হয়েছে, বাট হচ্ছে গিয়ে শ্রমিকরা এক্ষেত্রে লাভবান হয় না। এখন দেখেন যে আমাদের হচ্ছে গিয়ে শ্রমিকরা যারা আপনি যেটা বলছেন যে হচ্ছে গিয়ে কোভিড কালীন সময়ে যে স্বাস্থ্য বাজেটের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে হচ্ছে আমাদের শ্রমিকদের জন্য কোভিড-19 কালীন সময়ে যে আসলে 40 ঊর্ধ্ব যে শ্রমিকরা 40 ঊর্ধ্ব যে পিপল আছে তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভ্যাকসিনটা নেওয়ার সুযোগ রয়েছে, এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে যারা মানে ডাক্তার, তারপর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে সেনাবাহিনী, আর্মি বা এরা যারা আছেন তারা হচ্ছে গিয়ে এই ভ্যাকসিনটা নেওয়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু শ্রমিকদের জন্য যে যারা হচ্ছে গিয়ে আসলে ফ্যাক্টরি লেভেলে বা হচ্ছে আপনার ফ্যাক্টরিতে যারা কাজ করেন, যেখানে দেখা গেছে যে দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা বা হচ্ছে হ্যান্ড ওয়াশ করা, এই দুইটা মাস্ক পরিধান এবং হ্যান্ড ওয়াশটা মোটামুটি ক্লিয়ারলি করতে পারলেও বাট দূরত্ব বজায়টা কিন্তু শ্রমিকরা রাখতে পারতেছে না। তো আমাদের কিন্তু সবার আগে কিন্তু এই যে ওরা কিন্তু একই সাথে হচ্ছে গিয়ে এক হচ্ছে এমন একটা পরিবেশে থাকে যে পরিবেশটা হচ্ছে গিয়ে অনেকগুলো জনগণ নিয়ে থাকে। তো আমাদের সবার আগে এই কোভিড কালীন সময়ে বাজেটটা হওয়া উচিত অবশ্যই শ্রমিক বান্ধব। হ্যাঁ, শ্রমিকদের জন্য হচ্ছে আপনার কোভিড এর যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে যারা হলো গিয়ে গার্মেন্টস এ কাজ করে, দেখা গেছে 40 ঊর্ধ্ব যে মানুষ আছে তার মধ্যে কিন্তু বাংলাদেশে গার্মেন্টস শিল্পে 40 ঊর্ধ্ব যে মানুষ আছে 40 ঊর্ধ্ব মানুষ খুবই কম। আমরা যদি হচ্ছে গিয়ে গবেষণা করি বা হচ্ছে গিয়ে রিসার্চ করতে থাকি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে রিসার্চে কিন্তু আপনার 40 ঊর্ধ্ব আমাদের শ্রমিকরা কিন্তু নাই, 40 ঊর্ধ্ব শ্রমিকরা খুবই কম। তো সেক্ষেত্রে আমাদের যদি হচ্ছে 40 ঊর্ধ্ব 40 এর নিচে যে শ্রমিক আছে, যদি গার্মেন্টস এর যে পিপল গুলো আছে তাদেরকে যদি হচ্ছে গিয়ে আপনার ভ্যাকসিনের আওতায় আনা যেত তাহলে সেক্ষেত্রে অনেক রকমের সুবিধা আমাদের শ্রমিকরা পেত। এছাড়া হচ্ছে গিয়ে আমরা মানে বাজেটের মধ্যে যদি হচ্ছে এইটা আনা যেত যে না আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য হচ্ছে গিয়ে স্বাস্থ্য বাজেটের ক্ষেত্রে যে বাজেট নির্ধারণ করা হবে। এছাড়া হচ্ছে আমাদের ধরেন স্যানিটারি ন্যাপকিন যে উইমেন্স গার্মেন্টস শ্রমিকদের কথা যদি চিন্তা করি, ফিমেল গার্মেন্টস শ্রমিক সেক্ষেত্রে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন বা স্বাস্থ্য বাজেটের কথাই আমি জাস্ট বলতেছি যে তাদের স্যানিটারি ন্যাপকিনের যথাযথ ব্যবস্থা নেই, যেখানে হচ্ছে শ্রমিকরা এই যে স্যানিটারি ন্যাপকিনের না থাকার কারণে তারা কিন্তু 12 ঘন্টা বা 8 ঘন্টা বা হচ্ছে তার অধিক সময় ধরে শ্রমিকরা কিন্তু গার্মেন্টস লেভেলে কাজ করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে শ্রমিকদের জন্য যে স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে দেওয়া গভর্নমেন্ট থেকে বা বিজিএমই থেকে যেখান থেকেই হোক, যদি গভর্নমেন্ট পারপাসে এই বাজেটটা থাকতো, গভর্নমেন্ট এরিয়াতে যে শ্রমিকদের স্যানিটারি ন্যাপকিনের বাজেটটা থাকতো সেক্ষেত্রে কিন্তু শ্রমিকরা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে লাভবান হইতো। কিন্তু আমাদের বাজেটে আমরা দেখেছি যে হচ্ছে আমাদের শ্রমিক যেখানে শ্রমিকের কোনো রকমের হচ্ছে গিয়ে বাজেটের বিষয় এখানে নেই। এবার যদি আমরা চিন্তা করি যে হত দরিদ্র, শুধুমাত্র শ্রমিকদের কথা বলতেছি কিন্তু হচ্ছে হত দরিদ্র যদি বলি যে আমাদের একদম 420টা থানা বা হচ্ছে গিয়ে যতগুলো থানা আছে সেই পর্যায়ে যদি হত দরিদ্রের কথা আমরা বলি, হত দরিদ্র গুলো যদি এক একটা মানে থানাতে যদি 100 করেও হত দরিদ্র আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো হত দরিদ্র বা দরিদ্র একেবারে নিম্ন দরিদ্র যারা আছেন তারা থাকেন, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই বাজেটে। ধন্যবাদ শামীমা আক্তার। আপনার কাছে আসবো, আবারও আসবো। ধন্যবাদ, আপনি সাথে থাকেন, আপনার কাছে আসবো আবারও। আবু উবায়দা আপনার কাছে শুনতে চাই, আপনি বাজেটের আপনার প্রতিক্রিয়া এবং প্রত্যাশার জায়গা কি ছিল পরে। ধন্যবাদ। আবু উবায়দা, প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স ফেডারেশন। আবু উবায়দা।
ধন্যবাদ। আমার শ্রম আমার লড়াই পেজ থেকে আপনারা যেভাবে এই শ্রমিকের কথা এখন পর্যন্ত উচ্চস্বরে বলে আসছেন, যে কথাগুলো না বলা কথা, সেই প্রত্যাশা সবার অনেক বেশি আপনাদের প্রতি এবং আমার যারা সহকর্মী এখানে আছেন। অ্যাকচুয়ালি বাজেট বিষয়টা খুব বড় একটা ইস্যু আমাদের বর্তমান সময় প্রেক্ষাপট অনুযায়ী, কারণ এই একটা বছর এই বাজেট নিয়ে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমাদের যে জায়গাটা নিয়ে কথা বলা, আমার কাছে মনে হয়েছে যে আসলে বাজেটটা কেমন হয়েছে মূলত। আমরা যে বাজেট নিয়ে কথা বলতে চাচ্ছি, আসলে বাজেটটা আসলে যে ভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়েছে কিনা। তো আমার এই জায়গা থেকে শুধু এতটুকুই বলা যে একটা বাজেট যখন হয় বা তৈরি করা হয়, তখন বেশ কিছু জায়গাতে আসলে চিন্তা করার সুযোগ থাকে যে আমি যে পরিমাণ অর্থ ব্যয় করতে চাচ্ছি। যেমন আমাদের বাজেটে ধরে 6 লাখ দিয়ে 3,681 কোটি টাকার একটা বড় বাজেট আমরা লক্ষ্য করলাম। তাহলে এই টাকাটা আসলে আসবে কোত্থেকে? তো এই টাকাটা আসবে কোত্থেকে, সেই সোর্স গুলো কোথায় মূলত? তো আমরা যদি এখানে দেখি যে আসলে ট্যাক্স এবং ভ্যাট হচ্ছে আমাদের সব থেকে বড় সোর্স এই বাজেটে। তো আসলেই কি আমরা ট্যাক্স ভ্যাট থেকে বাজেটটাকে পরিপূর্ণ করতে পারছি? যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে আমরা বলতেই পারি যে একটা একটা দেশের বাজেটের জিডিপি এবং ট্যাক্সের যে সমন্বয় থাকে সেটা 15 থেকে 16% হওয়া দরকার। তো আমাদের পূর্ব ইতিহাস যেটা বলে যে আমরা সেটা 9 থেকে 10%-এর উপরে আমরা আজ পর্যন্ত তুলতে যেতে পারিনি। জিডিপি এবং ট্যাক্সের যে সমন্বয়টা, যেটাকে বলে হচ্ছে আপনার থাম রুল, জিডিপি এবং ট্যাক্স রোলের থাম রুল, যেটা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এবং শুধু বলতে গেলে নেপালের থেকেও আমাদের এই ট্যাক্স উত্তোলনের বা ট্যাক্স সংগ্রহের জায়গাটা অনেক কম। তো সেই জায়গাতে হিসাব আমরা যদি দেখি যে এই যে বাজেটটা আমরা নিয়ে মানে বাজেটটা হলো, তার মধ্যে প্রায় 3,89,000 কোটি টাকা হচ্ছে আমাদের রাজস্ব আয়ের জায়গা ধরা হয়েছে, এবং সেখানে বাজেটে ঘাটতি ধরা হয়েছে যে মানে যেটা আমরা মানে লোন বা অন্য কোনো সেক্টর থেকে নিতে পারি, সে 2,14,681 কোটি টাকা, 62% জিডিপি। তো আসলে এই টাকাটা কোত্থেকে আসবে? আমার প্রশ্ন হচ্ছে যে বাজেট আমরা তৈরি করছি সেটা কোন ধরনের বাজেট হচ্ছে? 1% বা 2% যারা মানে ধনী শ্রেণীকে আরো ধনী করার জন্য বাজেটটা হলো, নাকি সাধারণ মানুষ বা যারা শ্রমজীবী আছে, যারা এই রেভিডেন্স যোদ্ধা, তাদেরকে মাথায় রেখে বাজেটটা হলো? আমরা খুব বড় দৃষ্টি জায়গায় আমাদের নেওয়া দরকার নেই। খুব ছোট্ট ভাবে যদি আমরা চিন্তা করি এবং দেখি, একটা খুব স্পষ্ট জায়গা যে এই অর্থটা আসবে কোত্থেকে। আসবে আমাদের ব্যাংক থেকে লোন, পাশাপাশি বৈদেশিক লোন। গত মানে এই 21-22 অর্থ বছরে আমাদের একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এই সুদ বাবদ আমাদের ওবায়দা আমরা আশার চিন্তাটা নাই করলাম, মানে আমরা যদি বলি যে মানে আশা বা এই জায়গাগুলো নিয়ে আরো অনেক আসলে বিস্তারিত আলোচনা করা গেলে ভালো, সেই জায়গাগুলো আমরা আলোচনা নাই করলাম। কিন্তু বাজেটটা আসলে কিরকম, একজন শ্রমিকের প্রতিনিধি হিসেবে আপনি আপনি কিরকম প্রত্যাশা করেছিলেন এই বাজেটটা যে এরকম হওয়া উচিত ছিল, শ্রমিকের মানে স্বার্থে এই জায়গাগুলো যুক্ত করা উচিত ছিল, সেই প্রত্যাশার জায়গাটাতে আপনি ইন্ডিকেট করে বলেন। আচ্ছা, আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল যে আমরা এই কোভিড-19 সময়ে যে ধরনের সাপোর্ট সরকার থেকে আমাদের পাওয়ার কথা ছিল, আমাদের শ্রমিকদেরকে ভ্যাকসিনের ক্ষেত্রে যদি বলি, আসলে আমাদের প্রত্যাশা ছিল যে সরকার সেই ব্যবস্থাটা গ্রহণ করবেন, যেটাতে আমাদের এই 40 লক্ষ পরিবারকে সুরক্ষা দেওয়া সম্ভব, 40 লক্ষ শ্রমিক পরিবারকে সুরক্ষা দেওয়া সম্ভব। এবং আপাত দৃষ্টিকোণ থেকে শুধু 40 লক্ষ না, এই পরিবারের সঙ্গে যুক্ত প্রায় 2 কোটি জনসংখ্যা, এই বিপুল জনসংখ্যাকে সুরক্ষা দেওয়া দরকার ছিল। গত সময় পর্যন্ত যে ভ্যাকসিনাইজ প্রক্রিয়া সরকার পরিচালনা করেছে, সেই জায়গাতে শুধুমাত্র 5% গার্মেন্টস শ্রমিক এই ভ্যাকসিনের আওতায় এসেছে, যেটা মানে খুবই বড় একটা দুঃখজনক জায়গা। এখন পর্যন্ত প্রথম আলোর সমীক্ষা বলতেছে 69% গার্মেন্টস শ্রমিক এই ভ্যাকসিনের প্রত্যাশা করে আসছে পর্যন্ত। বাট খুব দুঃখজনক যে এই বাজেটে এই ধরনের কোনো সুযোগ সুবিধা আমার কাছে মনে হয় না এখনো আমাদের সামনে বোধগম্য হয়েছে, বা বাজেট যারা প্রস্তাব করেছেন বা উত্থাপন করেছেন তারা এটাকে ক্লিয়ার করতে পেরেছেন। এবং পাশাপাশি যারা এই শ্রমিক শ্রেণী যারা আছেন বা আমাদের সঙ্গে যারা কাজ করেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, আর্থসামাজিক সুরক্ষা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট পরিমাপ বা নির্দিষ্ট অর্থ আমরা এখনো চোখে দেখিনি। সুতরাং আমি বলতেই পারি যে এই বাজেটটা আমাদের শ্রমিক বান্ধব বলে আমার কাছে মনে হয় না। আমাদের প্রত্যাশা ছিল এই বাজেটটা শ্রমিক বান্ধব হবে। ওবায়দা ধন্যবাদ। ওবায়দা ধন্যবাদ, আপনার কাছে আসবো।
ধন্যবাদ। জি, ধন্যবাদ ওবায়দা। ওবায়দা আপনার কাছে আসবো, ওবায়দা আপনার কাছে আসবো আবারও। আপনি আপনার কাছে আবারও আসবো, আপনি থাকেন সাথে। স্বপ্ন মফিজ আপনার কাছে যেতে চাই, আপনি যদি বলেন। আপনি বলেছেন ওবায়দা এবং শামীমা আক্তার আপনারা বলেছেন ভ্যাকসিন ইস্যু, এছাড়াও স্বপ্ন বাবা, মনে হয় আপনি এই বাজেট নিয়ে আলোচনাটা করতেই পারেন, আপনি চালিয়ে যেতে পারেন। দাদা আবার উপস্থিত হবেন ইনশাল্লাহ। যোদ্ধা বন্ধুদের সাথে দেখা হলো, সকলকে ধন্যবাদ। অনেকদিন পরে সরাসরি এভাবে দেখা হওয়ার সুযোগ হলো, এবং যারা আলোচনা করেছেন এবং যারা শুনছেন সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন আপনাদেরকে। আসলে আমরা এ যাবৎকালে, অন্তত আমার জ্ঞান হওয়ার পরের থেকে যা দেখে আসছি, বাজেট হচ্ছে, বাজেটের সময় আসে, বাজেট পেশ হয়, বাজেট পাস হয়, আলোচনা যাই হোক, কিন্তু ওই একটা বক্তব্যের মতন যে আমার কাজ আমি করব, আপনারা শুধু জিগায় এলো। তা আমাদের যাবৎকালে এবং সর্বশেষ এই 2021-22 এসেও যে আগের ধরেন 20-25 বছর, গত 50 বছর থেকে যে ঘটনা ঘটে আসছে, এই 2021 এসেও যদি একই ঘটনা ঘটে, এটাই হলো সবচেয়ে দুঃখজনক ঘটনা। কারণ পৃথিবীটা এখন অনেক এগিয়ে গেছে, বাংলাদেশের মানুষ, হ্যাঁ আমরা দৃশ্যত আগাই নাই, মানে দৃশ্যত আমরা আগাইছি অনেক ফাস্ট, অনেক উন্নয়ন হয়েছে, কার্যত যে উন্নয়ন আমাদের হয়নি সেটা আমরা বাজেটের দিকে তাকালেই বুঝতে পারি। যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় 6 কোটি মানুষ শ্রমিক, তার মধ্যে এদেশের শ্রমিক ঘামে শ্রমজীবী মানুষের, তার মধ্যে আমরা যে কৃষকও কিন্তু শ্রমিকের সাথে একটার সাথে একটা সম্পর্কিত, যে এই বড় একটা অংশের মানুষদেরকে পাশ কাটাইয়া, এবং বাজেটের উপরেই ডিপেন্ড করে যে এই দিকে যদি আমরা তাকাই যে শ্রমিকদের ভাগ্যে কোথায় আছে, আমাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয়, যে শ্রমিকদের জন্য কোথায় বরাদ্দ রাখা আছে এগুলি। তো সেই জায়গা থেকে যে আমরা দীর্ঘদিন থেকেই শ্রমিক সংগঠনগুলি বলে আসছেন যে শ্রমিক বান্ধব বাজেট, শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা, শ্রমিকদের স্বাস্থ্য চিকিৎসা, তাদের বাসস্থানের বরাদ্দ রাখা হোক, এবং বিশেষ করে মহামারীর সময়, এটা গত 20 সাল থেকে যেহেতু আসছে, তাহলে এই জায়গাটা কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বা ঝুঁকির মধ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন, তো তাদের জন্য যে বরাদ্দটা কোন জায়গাটায়, এইটাও যখন আমরা দেখতে পাই না, তাহলে আমরা বরাবরের মতো এবারও আমরা হতাশ যে এই শ্রমিক, এই আমাদের সরকারের যে আচরণ, তারা বিভিন্ন সময় বলে আসেন যে তারা শ্রমিক বান্ধব সরকার, কিন্তু আমরা যদি বাজেটের দিকে তাকাই তাহলে কিন্তু বুঝতে পারি যে সরকার আসলে কখনোই শ্রমিক বান্ধব, কৃষক বান্ধব না, এরা ব্যবসায়ী বান্ধব সরকার। এটাই প্রমাণ এই বাজেটে আমরা দেখতে পেলাম, যে যেখানে আমাদের স্বামীও বলার চেষ্টা করেছিলেন যে নারী শ্রমিকরা যেখানে কাজ করছেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, সে নারী শ্রমিকদের জন্য ঝুঁকি ভাতা বা নারী শ্রমিকদের স্বাস্থ্যের বিষয়টা, তারপরে এখানে আমরা জানি যে প্রতিবন্ধী মানুষও কাজ করছে গার্মেন্টস সেক্টর সহ সমস্ত জায়গায়, সেই প্রতিবন্ধী মানুষগুলোর জন্য যে কোথায় যে বরাদ্দটা। তারপরে আপনারা জানেন যে শিল্প এলাকায়, শিল্প ঘন এলাকার মধ্যে সেখানে বাজারের অবস্থা খুবই খারাপ, বাসস্থানের অবস্থা খারাপ, বিশেষ করে এখন বিভিন্ন এলাকায় যে সমস্ত জায়গায় শ্রমিকরা বসবাস করেন, সে সমস্ত জায়গায় গ্যাসের ব্যবস্থা নাই, পানির যথাযথ ব্যবস্থা নাই, শ্রমিকরা যাতায়াতের কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই। তাহলে এবং প্রায় আমরা পেপার খুললে দেখতে পাই, বিভিন্ন মাধ্যমে দেখতে পাই যে নিরাপত্তাহীনতার কারণে ধর্ষণের শিকারও যে
এখন হচ্ছে কারখানার মধ্যে যেমন পরিবেশের, তেমন বাইরের পরিবেশটাও যে আরো ভয়ঙ্কর। তাহলে আমরা এই সমস্ত জায়গায় কিন্তু শ্রমিকদের জন্য সরাসরি শ্রমিকরা সুবিধাটা কোনভাবে পাবে সেইটা কিন্তু আমরা বাজেটের মধ্যে কোনো নিশ্চয়তা বা কোনো নির্দেশনা দেখছি না। তারপরে আমরা বলবো যে যেখানে ধন্যবাদ, ধন্যবাদ শবনম আপিস। শবনম আপিস, আসবো আপনার কাছে, আবারও আসবো। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে বাজেটে শ্রমিকদের নিরাপত্তার জন্য, অর্থাৎ হলো যাতায়াত ব্যবস্থার জন্য দীর্ঘদিন থেকেই আপনাদের এই দাবিটা ছিল। এর আগেও অনেকবার বাজেটে এই কথাগুলো বলছেন, কিন্তু এগুলোকে আসলে একেবারেই গুরুত্ব দেওয়া হচ্ছে না যে তাদের শ্রমিকদেরকে যাতায়াত করার, শ্রমিক কারখানায় যতক্ষণ থাকলো, কারখানায় যাওয়া এবং কারখানা থেকে আসার সময়, ফেরার সময় যে রাতের বেলা তার নিরাপদে সে বাসায় পৌঁছায়। এবং অনেকগুলো ঘটনা ঘটছে, কয়েকদিন আগেও আমরা দেখলাম ধর্ষণ নির্যাতনের অনেক ঘটনা ঘটছে, রাস্তাঘাটে শিকার হতে হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কারণে এটি আপনাদের পক্ষ থেকে বারবারই আলোচনায় আসে। আমরা আপনার কাছে আবারও আসবো, তার আগে একটু এম এ শাহিন, শাহিন যদি বলেন ছোট্ট করে আপনার প্রতিক্রিয়া এবং প্রত্যাশার জায়গাটা যদি একটু বলেন। শাহিন, আপনার মাইকটা আনমিউট করতে হবে। শাহিন ভাই, আপনার মাইক মিউট হয়ে আছে, মিউটের ওখানে চাপ দেন মাইকের। সরি, হ্যাঁ বলেন শাহিন, বলেন, ঠিক আছে বলেন এখন। হ্যাঁ, যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম যে আমরা শ্রমজীবী মানুষ এই করোনা দুর্যোগকালীন সময়ে যে বাজেট ইতিমধ্যে গত ৩রা জুন প্রস্তাবিত হয়েছে, আমরা আশা করেছিলাম যে এই বাজেটের মধ্যে আমাদের শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে একটি শ্রম বান্ধব বাজেট সেখানে প্রস্তাব করা হবে, প্রণয়ন করা হবে, এমনটাই আশা করেছিলাম। কিন্তু সেটি হয়নি। আমরা দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী যে বিশাল বাজেট তিনি সংসদে প্রস্তাব করলেন, সেখানে মালিক এবং ধনীদের স্বার্থটা বিবেচনায় রেখেই তারা বাজেটটি প্রণয়ন করেছে। আমরা সারা দেশের শ্রমিকরা এই করোনাকালীন সময়ে এই সারা দেশের গার্মেন্টস সেক্টরের অন্তত 50 লক্ষ শ্রমিক যেখানে নিজের জীবনের ঝুঁকি, মৃত্যু ঝুঁকি নিয়ে কারখানায় উৎপাদন করলো, সেই শ্রমিকদের যে ভূমিকা, তাদের যে অবদান, সেটি বিবেচনায় রেখেই সরকার বাজেট প্রণয়ন করবেন, এমনটা শ্রমজীবী মানুষের আশা ছিল। কিন্তু সেই আশা প্রত্যাশা এই বাজেটের মধ্য দিয়ে পূরণ হয়নি। সেখানে শ্রমজীবী মানুষকে তার আশাকাঙ্ক্ষা এবং তার যে ছিল, পাওয়ার অধিকার ছিল, সেই অধিকার থেকে সেখানে বঞ্চিত করা হয়েছে আমরা মনে করি। কেননা এই করোনাকালীন সময়ে আমরা যখন মৃত্যু ঝুঁকি নিয়ে শ্রমিকরা কারখানায় কাজ করলেন, সেখানে তার পুরস্কার হিসেবে আমরা দেখলাম রাষ্ট্র, সরকার এবং মালিকরা মানে গণহারে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করেছে, তাদের আইনগত অধিকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। এইভাবে করোনাকালীন সময়ে অন্তত 3 লক্ষ শ্রমিককে কর্মহীন করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই বাজেটের মধ্য দিয়ে অন্তত এই যে করোনাকালীন সময়ে 3 লক্ষ শ্রমজীবী মানুষ যারা কর্ম হারালেন, তাদের কর্মে ফেরানোর জন্য, কর্মসংস্থানের ব্যবস্থার জন্য সেখানে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। এবং আমাদের দেশে আমরা জানি অন্তত 2.5 কোটি লোক বেকার রয়েছে, সেই বেকারত্ব দূর করার জন্য সেখানে বাজেটে বরাদ্দ থাকবে, নতুন কর্মসংস্থানের জন্য বাজেটে বরাদ্দ থাকবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকবে, কৃষি খাতে বরাদ্দ থাকবে, শ্রমিকদের জীবন মান উন্নয়নের পরিকল্পনা থেকে সেখানে বরাদ্দ থাকবে। যেই খাতগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যেগুলি জনমুখী খাত, যে খাতগুলিতে বরাদ্দ বেশি দেওয়া হলে পরে শ্রমজীবী মানুষ এই বরাদ্দের সুফলটা, এই বাজেটের সুফলটা সরাসরি ভোগ করতে পারত। কিন্তু সেই বিষয়গুলি প্রস্তাবিত বাজেটে বিবেচনায় নেওয়া হয়নি। ফলে এই যে আমাদের রাষ্ট্রে যে দারিদ্রতা এবং ধনী গরিবের যে বৈষম্য আজকে তৈরি হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক সিস্টেম
প্রতিনিয়ত আমাদের সমাজে ধনী গরিবের বৈষম্য বৃদ্ধি করতেছে। সেইটা এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে এটার প্রভাব পড়ার পরে সেই বৈষম্য আরো প্রকট আকার ধারণ করবে। বাজেট মাত্র প্রস্তাবিত হয়েছে, এখনো চূড়ান্ত বাজেট ঘোষণা করা হয়নি, কিন্তু আমরা দেখলাম যে বাজারে মোটা চালের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, সেখানে তেলের দাম বেড়ে গেছে, পাশাপাশি বিভিন্ন জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বাড়তেছে। শাহিন ধন্যবাদ। সেই আপনি সাথে থাকেন একটু আমি একটু শেষ করে মানে এখন আমাদের শ্রমিকরা আমরা যে মজুরি পাচ্ছি সেই মজুরি দিয়ে এই ঊর্ধ্বমুখী বাজারে শ্রমিকদের জীবন ধারণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সেই বিষয়টি সরকার এই বাজেট প্রণয়নের মধ্যে বিবেচনায় নেয়নি। ঠিক আছে, ধন্যবাদ শাহিন। আপনি সাথে থাকেন, আপনার কাছে আবারও আমরা আসবো। আমরা একটু দাদা আপনার মাইকটা বন্ধ আছে, আমরা কেউই শুনতে পাচ্ছি না। সরি শাহিন, ধন্যবাদ। আপনি থাকেন। শান্তনুল ইসলাম, আপনি আপনার কাছে যেতে চাই, আপনি যদি একটু ছোট্ট করে আপনার প্রতিক্রিয়া বাজেট প্রস্তাবিত বাজেট সম্পর্কে আপনার প্রতিক্রিয়া এবং আপনার প্রত্যাশার জায়গাটা ছোট করে বলেন। শান্তনুল ইসলাম এবং আপনার মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শান্তনুল ইসলাম। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার লড়াই সাহস আজকের অনুদাকে এবং ক্যামেরার আড়ালে পিছনে যারা সর্বক্ষণ এই প্রোগ্রামটার জন্য সহযোগিতা করেন সবাইকে আমার সংগঠন থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে সবথেকে ভালো লাগছে যে আজকে যারা এখানে আছেন সবাই খুব প্রিয় লোক, আমার সবাই খুব কাছে, আমরা সবাই সবার সহযোদ্ধা। তখন দা, সুলতানা আপা, তারপরে সাবনাম হাফিজ আপা, আমাদের ছোট শামিমা সহ যারা আছেন সবাই খুব কাছে। আমরা একে একের সাথে মিলেমিশে আমরা কাজ করি এবং করার চেষ্টা করি। যাই হোক, আমি যেটা বলবো যে মূল কথা সবাই তো বলছে, অনেক কথাই চলে আসছে। তো আমি যেটা বলবো যে গত 2020 সালে যখন মহামারী আসে সারা বিশ্বে, 2020 সালের 26শে মার্চ, তখন থেকে এই পর্যন্ত আমাদের গার্মেন্টস শ্রমিকরা কিন্তু কাজ করে আসতেছে। যদিও অল্প কিছুদিন গার্মেন্টস শ্রমিকের জন্য ফ্যাক্টরি বন্ধ ছিল, তারপরে একবার বাড়ি যাও, একবার গাড়িতে, একবার ফ্যাক্টরি খোলা, একবার বাইরে, অনেক তাল বাহানা, লেয়া হাঁটাই, তারপরে ফ্যাক্টরি ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি শ্রমিকরা সব যত ঝামেলা আছে সব তাদের উপর বহন হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে যেখানে এইবারও এই যে 2021 সালে যখন করোনার জন্য টিকা আমার গার্মেন্টস শ্রমিকরা পায় নাই বা তাদের জন্য এরকম সুযোগ সুবিধা ছিল না, এই সময় এসে যখন সরকারি অফিস আদালত এই যে কিছুদিন হলো মাত্র লকডাউন ছাড়লো, কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিকরা কিন্তু নিয়মিত কাজ করতে প্রত্যেকটা ফসল রেখেছে। কিন্তু আমরা এটা কখনো আশাবাদী ছিলাম না যে যেখানে আমার গার্মেন্টস শ্রমিকরা প্রত্যেক টাকা ফসল রেখেছে সেখানে আমার গার্মেন্টস শ্রমিকের জন্য বাজেট চাই। এটা আসলে খুব দুঃখজনক। যেখানে যখন বিজিএমই ভবন আপনার কারণ বাজার ভাঙা হয়েছিল, তখন আমরা কিন্তু অনেক নেতারা অনেকেই আমরা ফেসবুকে কিন্তু লিখছি, আপডেট দিচ্ছি যে এই বিজিএমই ভবনটা ভেঙে অন্তত আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা হসপিটাল বানাবো। আমরা কিন্তু এটাও অনেক আশা করেছিলাম। আমরা এই করোনার সময় যেখানে দেখেন যে আমরা যতই বলি যে গার্মেন্টস মালিকদের লোকসান, কোথায় লোকসান, তাদের কিন্তু কাজ হচ্ছে, তাদের নিয়মিত কাজ হচ্ছে, 10টা 12টা নাইট হচ্ছে পর্যন্ত ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে। তারা কি করতেছে? সূচকে আরো বাজেট বাড়াবে, কারণ বাজেটটা বাড়াবে কে? সংসদে যারা কথা বলে তারা তো গার্মেন্টস মালিক, যারা এমপি মন্ত্রী গার্মেন্টস মালিক, মেয়র গার্মেন্টস মালিক, তাহলে বাজেটটা আমাদের শ্রমিকের পক্ষে যে সংসদে কে কথা বলছে? আমরা তো চাই আমাদের
এই যে গার্মেন্টস শ্রমিকরা এত জীবনের মায়া ত্যাগ করে শুধু শুধু অর্থের জন্য না, দেশকে রাষ্ট্রকে ভালোবাসে দেখেই তো আজকে তারা সবকিছু বাদ দিয়ে মায়া ত্যাগ করে আজকে ফ্যাক্টরিতে কাজ করতেছে। অথচ আজকে আমাদের গার্মেন্টস শ্রমিকের জন্য আজকে কোনো বাজেট নেই। আজকে গার্মেন্টস শ্রমিকের বাচ্চাদের জন্য কি নাই? স্কুল নেই। আজকে দেখেন এখনো করোনার কারণে স্কুল কলেজ বন্ধ। প্রতি মাসে গার্মেন্টস শ্রমিক হোক আর সরকারি চাকরিজীবী হোক, প্রত্যেকের গার্জিয়ানকে স্কুলে কি দেওয়া হচ্ছে? বেতন দেওয়া হচ্ছে। টিচাররা বেতন পাচ্ছে, তারা খুবই ভালোভাবে চলতেছে। আর আমাদের শ্রমিকরা তারা সুন্দরভাবে পরিশ্রম করে জীবনের মায়া ত্যাগ করে কাজ করতেছে, আজকে তাদের জন্য বাজেট নেই। খুব দুঃখজনক, আসলে খুবই দুঃখজনক। আজকে কি করতেছে গার্মেন্টস মালিকরা? কিভাবে শ্রমিকের পেটে লাথি মারে চেষ্টা করতেছে। যেই ফ্যাক্টরি বন্ধ করে দিবে গার্মেন্টস মালিকরা, বন্ধ করে দিবে, তারা চক্র করে কি করতেছে? ফ্যাক্টরি বন্ধ করে দিলে শ্রমিকদেরকে 2 লাখ টাকা পয়সা দিয়ে রাখবে। সেই ক্ষেত্রে তারা চক্র করে কি করতেছে? ফ্যাক্টরি চ্যালেঞ্জ করার নামে শ্রমিকদেরকে ফেলে দিতেছে বিপদে, ক্ষতিগ্রস্ত মুখে। তাদেরকে যেখানে আপনার যেই ফ্যাক্টরিটা বন্ধ হবে সেই ফ্যাক্টরিটা চ্যালেঞ্জ করে দেখাচ্ছে। কারণ একটা শ্রমিক আইনে আছে 40 কিলোর ভিতরে। শান্তনা ইসলাম, আপনার কাছে আসবো আবারও আপনার কাছে। ধন্যবাদ। মমিনুর রহমান যদি একটু বলেন। ধন্যবাদ। আজকে আলোচনা যারা শুনছেন এবং যারা আলোচক বিন্দু আছেন সকলকে আমাদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সকলের আলোচনা শুনলাম। আসলে সকলের মতে আমারও খুব ইচ্ছা ছিল যে এবারের বাজেট মনে হয় শ্রমিক বান্ধব হবে, কারণ এই কোভিড-19 এর পরবর্তীতে দেশের অর্থনীতির চাকা যে শ্রমিকরা সচল রাখে, যে শ্রমিকরা জীবনে ঝুঁকি নিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখলেন, সেই শ্রমিকদের অবশ্যই সরকার এবং এমনকি গার্মেন্টস মালিকরা তাদের আলোচনায় এই বিষয়টা সামনে সারিতে আনবে। কিন্তু দুঃখের বিষয়, পূর্বের ন্যায় এবারও শ্রমিকরা সেই বাজেটের সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হন। আমরা দেখলাম যে শ্রমিকদের মধ্যে বড় একটা অংশ, প্রায় বিভিন্ন জরিপ থেকে আমরা যেটা জানতে পারি 1,56,00,000 শ্রমিক তারা চাকরি হারিয়েছেন। এছাড়া দরিদ্রের সংখ্যা তো প্রায় 42%, যেটা মোট জনসংখ্যা 7.5 কোটির মতো। নতুন করে আরো 2 কোটি 2.5 কোটির মতো জনগণ দরিদ্র হয়েছে। এই সার্বিক দিক বিবেচনা করে এবারের বাজেটে শ্রমিকদের জন্য যে বরাদ্দ রাখার প্রয়োজন ছিল সেটা আসে নাই। গত 2019 সালে এই একটা সংগঠনের বাজেট নিয়ে আলোচনা হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে বিজিএম এর সভাপতি সাহেব রুমানা হক, সাবেক সভাপতি, উনি উপস্থিত ছিলেন। সেই বাজেটে উনি বলছিলেন যে পরবর্তীতে বাজেটে আমরা যাতে শ্রমিক বান্ধব বাজেট হয়, আমরা যেহেতু এই বাজেটের একটা বড় অংশীদার, আমরা আলোচনায় থাকি, পরবর্তীতে এই আলোচনার ক্ষেত্রে শ্রমিকদের বা শ্রমিক নেতাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করব। বাজেটটা যাতে শ্রমিক বান্ধব হয় সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু আমরা বরাবর এবারও হতাশ হলাম। আজকে দেখেন এই বাজেট, এত বড় বাজেট, প্রায় 6,03,681 কোটি টাকার বাজেট। এই বাজেট আয়তনের বৃদ্ধি পেয়েছে যতখানি, সাধারণ মানুষের জন্য সেই পরিমাণে কি বরাদ্দ আছে এই বাজেটে? এটা আমাদের পূর্ববর্তী যে বক্তারা আছে তাদের আলোচনায় কিন্তু বেরিয়ে আসে। প্রকৃত পক্ষে আসলে সেই বরাদ্দ এই বাজেটে নাই, আর আসারও কথা নাই। এই বাজেট যারা ঘোষণা করেন, এই বাজেট নিয়ে যারা পরিকল্পনা করেন, এই বাজেট আলোচনায় যারা অংশগ্রহণ করেন, তারা তো হচ্ছেন সরকার এবং মালিক ব্যবসায়ী গোষ্ঠী, একে অপরের পরিপূরক। যার কারণে তারা বাজেটে যখন আলোচনা করেন, তাদের যখন বরাদ্দ করেন, তাদের সুবিধা মতো, তাদের যেখানে সুবিধা হবে, তাদের যেখানে উন্নয়ন হবে, তাদের যেখানে লুটপাটের সুযোগ হবে, সেই জায়গাটাই তারা বরাদ্দ পান। আর যেহেতু ওখানে আলোচনা আসলে শ্রমিকদের পক্ষে কোনো প্রতিনিধি নাই, যখন কোনো প্রতিনিধি থাকে না, আলোচনা করার কোনো সুযোগ থাকে না, তখন বরাবরই শ্রমিকরা বঞ্চিত হয়। এবারে সেটা হয়েছে। ধন্যবাদ। এই
মমিনুল, ধন্যবাদ। আপনার আলোচনাটা এখানে থামিয়ে দিচ্ছি। ঠিক এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব। এই সংসদে বাজেট পাস হবে, উত্থাপন মানে হয়েছে, এটা সেখানে কনকটা, আলোচনা আমার হবে, পাস কথাটা হবে। কেন জানি রিপিট আসতেছে বারবার, ডাবল আসে। ইকো হচ্ছে, একটু সমস্যা। আচ্ছা, আমি আপনার মাইকটা বন্ধ করে রাখছি। আচ্ছা, যেটা হলো যে এখানেই আপনাকে থামিয়ে দিলাম এই কারণে যে সংসদে হয়, সংসদে যারা প্রতিনিধিত্ব করতেছে তারা মালিকের পক্ষের, ফলে তারা সংসদে তাদের বাজেটই উত্থাপন করবে এবং পাশ করবে, সেটাই স্বাভাবিক। তবে আসলে তার বিকল্প কি হতে পারে, সেটার জন্য কি করা যেতে পারে, কি সেখানে কি দায়িত্ব বা আপনাদের জায়গা থেকে কি ভূমিকা রাখতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, ছোট্ট করে হলো আলোচনা করতে চাই। সে কারণে আমরা ফার্স্ট রাউন্ডে একটু তাড়াতাড়ি শেষ করতে চাই। তপন শাহ, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক। তপন শাহ, আপনি যদি একটু বলেন। তপন দা, ছোট করে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যাঁ যাচ্ছে। দাদা, হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। ধন্যবাদ আমাদেরকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য এই আজকের এই আলোচনা সভায়। আসলে আলাদা করে আমার বলবার কিছু নেই। আপনি শুরুতে যেভাবে শুরু করেছিলেন, মোটামুটি একটা আলোচনা করেছেন, তারপর আমার অন্যান্য সহকর্মীরা প্রায় আজকে আমরা 7 থেকে 8 জন, সম্ভবত 7 জন আলোচক, ইতিমধ্যে বোধহয় 5 জনের মতো আলোচনা করেছেন, 5-6 জনের মতো। তো যেহেতু আলোচনা যেগুলো হয়েছে এর বাইরে তো আসলে কিছু বলবার সুযোগও নাই, আর হচ্ছে দরকারও নেই। তো এখন এইটা হচ্ছে কথা। আমি আসলে যে 3 মিনিট সময় দিয়েছেন প্রথম রাউন্ডে, আমার 3 মিনিটও লাগবে না, আমি 2 মিনিটে শেষ করে দেবো, যেটা আমার বাজেটটা কেমনই। আসলে যদি আপনি বলেন যে বলার জন্য, আমি আসলে আর মোটেও আশ্চর্য হইনি। যে যেই ধরনের এই মানে আমার জ্ঞাত, যেটা একজন সহকর্মী আমার বলছিলেন, যে আমার বুদ্ধি হওয়ার পর থেকে যে এই ধরনের বাজেটই পেশ করা হয়। তো এখন যে গরিবের দিকে না থাকি, ব্যবসায়ী যারা, শিল্পপতি যারা, বা আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি, ধনিক শ্রেণীর জন্য স্বার্থে বাজেট মানে পেশ করা হয় এবং পাশ করাও হবে, এটাও হয়। এবং এবারও ব্যতিক্রমও কিছু হয়নি যে তারা একেবারে গরিব বান্ধব বা শ্রমিক বান্ধব, তারা বলে চমৎকার চমৎকার কথা বলে, প্র্যাকটিক্যালি আমি দেখিনি, এবার দেখবো এরকম আশাও করিনি। কিন্তু এরপরও আমি মনে করি সরকার যেটা করতে পারতো, এবার যে সুযোগগুলো তৈরি হয়েছিল, যেমন আমরা শ্রমিক সংগঠনগুলো প্রায় অনেক দিন ধরেই আমরা যেটা দাবি করছি সরকারের কাছে, যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা করা, তাদের বাসস্থানের জন্য বরাদ্দ রাখা। আপনার আমার যারা সহকর্মী একটু সিনিয়র যারা, বিশেষ করে সুলতানা আপা এবং আমার হচ্ছে শবনম আপা, ওনাদের মনে থাকতে পারে, আমরা যখন 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গেলাম, ওই সময় যে মজুরি ঘোষণা করা হয়েছিল 2013 সালে 5,300 টাকা, আমরা আসলে ওই বেতনটা আমরা মানে একরকম প্রত্যাখ্যান করেছিলাম, আমরা মানছিলাম না। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তো আপনারা মেনে নিন, আমি যদি শ্রমিকদের সমস্যা হয়, আমি শ্রমিকদের জন্য আমরা রেশনিং এর ব্যবস্থা করব সরকারের তরফ থেকে। তো 2013 সাল থেকে আজকে 2021 সাল, 8 বছর হয়ে গেছে, এখনো কিন্তু আমরা সেগুলো করিনি। তো এই কোভিড কালীন সময়ে কিন্তু সরকার অনেকগুলো সেবামূলক কাজ বা এরকম গরিবদের জন্য কিছু কাজ করেছে, যেমন 2,500 টাকা করে দেয়া বা বিভিন্ন জায়গায় বরাদ্দ টরাদ্দ ইত্যাদি রাখা করেছে। তো আমরা মনে করেছিলাম এই সুযোগটাকে সরকার হয়তো কাজে লাগিয়ে শ্রমিকদের জন্য, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য এই কাজটা যদি করতো, তাহলে হচ্ছে সরকারেরই বেশি লাভ হতো। আমি আপনাকে বলে রাখি, আজকের এই আলোচনা সভা থেকে সবাই আমার সহকর্মী, যে একজন বলেছেন যে বেতন শ্রমিকরা পাচ্ছে, সেই বেতনে শ্রমিকদের সংসার চলছে না, এটা কিন্তু আলোচনা হয়েছে। তো গত 18 সালে হচ্ছে আমাদের বেতন বেড়েছে, 21 সাল চলছে, 3 বছর হয়ে গেছে। আইন অনুযায়ী 5 বছরের আগে বেতন বাড়ানো সম্ভব হবে না। কিন্তু শ্রমিকের পেটে যদি ক্ষুধা থাকে, শ্রমিকের আর যে ঘাটতি যে বাজেট পেশ করা হয়েছে, এই ঘাটতি বাজেটের পূরণ করবার জন্য দেখবেন জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সরকার কি করবে? সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দেবে, সরকার তেলের দাম বাড়িয়ে দেবে, পানির দাম বাড়িয়ে দেবে, গ্যাসের দাম বাড়িয়ে দেবে, এই সমস্ত জিনিসপত্র, এর কারণে বাসা ভাড়া বাড়বে। তো শ্রমিক যে বেতন পাচ্ছে তার যে ব্যয়, যখন এগুলো মেটাতে পারবে না, তখন কিন্তু শ্রমিক কিন্তু রাস্তায় নামবে, শ্রমিকরা কিন্তু আন্দোলন শুরু করবে। তাতে করে আমরা শ্রমিক সংগঠনগুলো তাতে সমর্থন করি বা না করি, সেটা তাদের দিক, তারা বসে থাকবে না। তো সরকারের যদি বা মালিকরা যদি এবার এই রেশনিং এর যে যদি ব্যবস্থাটা করত, এবং স্বাস্থ্যর জন্য, এবং দেখুন যে এত বড় একটা সেক্টর, এত একটা সিঙ্গেল সেক্টরে পৃথিবীর কোনো দেশেই
একটা সিঙ্গেল সেক্টরে এত শ্রমিক কাজ করে না, তাদের জন্য কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই। তখন তখন তো হ্যাঁ। তখন তো আলোচনাটাকে একটু অন্যদিকে নিতে চাই, এখান থেকেই শুরু করতে চাই। আপনার ঠিক লাস্ট কথাটা যে তারা এটা তো করবে না, হ্যাঁ, যেটা এর আগে মমিনুর রহমানও বলেছে এবং অন্যরা বলেছে, স্বপ্না হাফিজও বলেছে যে এই তো রাষ্ট্রের করার কথা, এই জায়গাগুলোতে আসলে এটাই করার কথা, কিন্তু রাষ্ট্র আসলে এগুলো করবে না। কারণ করবে না সেটিও আবার বলেছে কেউ কেউ, যে কেন করবে না, কারণ যারা করবে তারা তো শ্রমিকের প্রতিনিধি না, বা তারা তো শ্রমিকের স্বার্থ রক্ষা করার কথা চিন্তা করে না, তারা মালিকের স্বার্থ রক্ষা করে, তারা নিজেরাই মালিকের স্বার্থ রক্ষা করবে, সরকার মালিক সরকার মিলেমিশে একাকার, এরকম একটি বিষয়ের মধ্য দিয়ে তারা তাদের স্বার্থকে রক্ষা করবে, সেটাই স্বাভাবিক। আপনার শেষ কথাটাও ছিল তাই। যদি তাই হয় তাহলে আসলে এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার, বা এইরকম পরিস্থিতি মানে সরকারের কাছে আপনি যা কিছু প্রত্যাশা করেন বা এই রাষ্ট্রের কাছে আপনি যা কিছু প্রত্যাশা করেন তা তো করবে না, কারণ রাষ্ট্রের জায়গাগুলোতে দায়িত্বে যারা বসে আছে তারা আসলে মালিকের প্রতিনিধিত্ব করে। তাহলে সে করণীয় জায়গা কি, মানে এখান থেকে শ্রমিকের জন্য যে প্রত্যাশা করতেছেন সেটার জন্য করণীয়। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি, এই বিষয়ে আলোচনা করতে চাইও আমি। কিন্তু আমি কি বলতে হচ্ছে, আপনি প্রথম রাউন্ড বাজেট প্রক্রিয়া কি সুলতানা আপার কাছ থেকে শুনে আসবেন, নাকি আমি এখানে আমরা এখান থেকে সুলতানাবাদ থেকে আবার মানে সেকেন্ড রাউন্ডের দিকে চলে গেছি আর অলরেডি। বুঝতে পারছি, ফাইন। তো আপনি বলছেন এখানটাতে আমাদের ট্রেড ইউনিয়ন যারা আমরা করি, শ্রমিক সংগঠন করি, যথেষ্ট দায়িত্ব পালন করতে হবে আমাদের। এবং আমি আপনাকে বলি, এখানে তো আমরাই আত্মসমালোচনাও করতে হয়, সরকারকে বাধ্য করবার মতো কোনো কাজও কিন্তু আমরা করি। সরকারের কাছে একটা বিবৃতি দিয়ে বা কোনো একটা মিছিলে বা কোনো একটা জায়গা আমরা বলে দায়িত্ব শেষ করে দিয়েছি। আমরা যারা শ্রমিক সংগঠন করি, শ্রমিক আন্দোলন করি, আমাদেরকেও যথেষ্ট দায়িত্ব পালন করতে হবে, শ্রমিকদেরকে এই মানে সংগঠিত এবং সচেতন করে এই ধরনের মানে তার যে ন্যায্য অধিকার, ন্যায্য যে পাওনাগুলো, এইগুলো আদায় করবার জন্য সংগঠিতভাবে যে আন্দোলন করা দরকার, সেইগুলো আমাদের করতে হবে। আমরা সেই জায়গাটাও আমাদের যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আবার আন্দোলন বলতেই আমরা যেটা আবার করে যাই, অনেক সময় দেখেছি বিনা নোটিশে, বিনা কারণে, বিনা ইসে কাজ বন্ধ করে দিয়ে কারখানায় বসে থাকা কিংবা রাস্তায় নামা, এটাও কিন্তু আন্দোলন ক্ষতিগ্রস্ত করে। আমরা একটা নিয়মতান্ত্রিক এবং একটা গণতান্ত্রিক আন্দোলন তৈরি করা, সেটাও কিন্তু আমরা করতে পারিনি। আগামীতে এই কাজটি আমাদের করতে হবে, নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক, হটকারী কোনো কিছু করতে করা যাবে না। ছোট্ট একটা ঘটনা ঘটালো, মালিকের ভেতর থেকে কেউ একটা রাস্তায় নামলো, শ্রমিকরা একটা দুটো ইট মারলো, একটা কারখানায় ভাঙচুর করলো, আর শ্রমিক মালিকরা কি করলো, ওইটাতে একটা মামলা দিয়ে দিল। ওই মামলা দিয়ে শ্রমিকদের কারো হয়রানির শিকার হতে হয়। তো এইগুলা বাদ দিয়ে সত্যিকারের আইন মেনে গণতান্ত্রিক ভাবে সেই জায়গাগুলোতে আমাদের কাছে। আর আমি ধন্যবাদ। আচ্ছা, মানে আমি আর 30 সেকেন্ড যদি আমাকে একটু সময়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে দেখুন, আপনি পাকিস্তান আমলে, আমরা শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে যদি আমি বলি, পাকিস্তান আমলে যে শিল্পগুলো তৈরি করা হয়েছিল, পাকিস্তানি যে মালিকরা, সেই মালিকরা কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করবার আগে আপনি আদম থেকে শুরু করে আপনি পাকিস্তান আমলে যে শিল্পগুলো করেছে, প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠা করার সাথে সাথে সেখানে শ্রমিকদের জন্য ডরমেটরি করা হয়েছিল, সেখানে শ্রমিকদের জন্য আপনার বাজার করা হয়েছিল, সেখানে শ্রমিকদের জন্য হাসপাতাল করা হয়েছিল, স্কুল করা হয়েছিল। এই সমস্ত করবার পরে কিন্তু আপনার শিল্প প্রতিষ্ঠান করা হয়েছিল। আজকে বাংলাদেশে স্বাধীনতার 50 বছরেও কিন্তু এই সুযোগগুলো শ্রমিকদের জন্য কিন্তু করা হয় না। আপনি দেখবেন যে ওই সময় জুট মিল গুলাতে কিন্তু এক একটা ঘরে 4 জন 5 জন করে শ্রমিকদের রাখা হতো আর কি। তো 65 সালের পরে কিন্তু শ্রমিকরা আন্দোলন করেছিল, এক মাথায় এক ঘর, মাথা আছে যত, ঘর হবে তত, অর্থাৎ প্রত্যেকটা শ্রমিকের জন্য একটা সিঙ্গেল ঘর দেওয়ার দাবি তারা করেছিল এবং অনেক ক্ষেত্রে তারা বাস্তবায়নও করা হয়েছিল। এবং ওই সময় কিন্তু এক মাসের মজুরি দিয়ে কিন্তু তারা 5 মণ চাল কিনতে পারতো। আজকে মিনিমাম ন্যূনতম মজুরি ছিল, আজকে কিন্তু ন্যূনতম মজুরি দিয়ে কিন্তু আমি 5 মণ চাল কিনতে পারি না। আজকে আমাদের কোনো মানে কোনো স্বাস্থ্য সেবা নেই, আমাদের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা নেই, আমাদের বাচ্চাদের লেখাপড়া বা ছোট ভাই বোনদের লেখাপড়ানোর জন্য সরকার বা মালিক কেউ এই ব্যবস্থাগুলো করছে না। অর্থাৎ স্বাধীনতার 50 বছরের পরে এসে আমাদেরকে বলতে হচ্ছে পাকিস্তান আমলের চাইতেও আমাদের শ্রমিকরা বর্তমান সময়ে ভালো নেই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। তখন সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন, এটি সত্য। তবে
এর পাশাপাশি আরেকটি জিনিস আমরা সবসময় হয়তো মাথায় রাখবো, যদি বর্তমান অবস্থার কথা পাকিস্তান আমলে বলেন বা যদি এরশাদের সেই 80 দশকের কথা আমরা বলি, এরশাদ পিরিয়ডের ওই সময়টাও একটু পার্থক্য আছে, একটু বলতে অনেক বড় একটা পার্থক্য আছে শ্রমিকদের। এই সমস্ত যাদেরকে নিয়ে কথা বলছি আমরা, সমস্ত ছিল হলো সরকারি সেক্টরের শ্রমিক, হ্যাঁ, সরকারি শ্রমিক। এখনো যদি আপনি দেখেন যে সরকারি এবং বেসরকারির মধ্যে একটা বিশাল রকমের তারতম্য আছে, পার্থক্য আছে স্টিল, ফলে লড়াই সংগ্রামের জায়গাটাও আসলে অনেক পার্থক্য আছে। আমরা করোনার এই সময়টার মধ্যেও কিন্তু আমরা দেখলাম যে আপনাকে বলি, পাকিস্তান আমলে সব শিল্প সরকারি ছিল। আপনি দেখুন পাকিস্তান আমলে, আমি ইরশাদের আমলে বলছি না, সরকারের সাথে তুলনা করছি না, পাকিস্তান আমলের সব শিল্প সরকারি ছিল না, এটা বলছি। দাদা না তখন তো এটা ঠিক আছে। তখন আপনি যে অর্থে বলেছেন সেটা তো মানে শতভাগ সত্য, সেটাই হওয়ার কথা সকল শ্রমিকের জন্য, যেটা আপনি বলেছেন আমি বলছি যে সেটাই হওয়ার কথা। কিন্তু মুশকিল হলো যে দুর্ভাগ্য যে সেই জায়গাটা আমরা এখন হলো যে এখন পর্যন্ত সেই বৈষম্য জায়গায় সরকারি সেক্টরের জন্য যতটুকু আছে সেটাও কিন্তু যথেষ্ট না, সেটা আবার এই সেক্টরের জন্য ওটা কল্পনাও করে না কেউ আর কি। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা তো শতভাগ, সেটি তো হওয়ার কথা, শ্রমিকের জন্য সেই আবাসন ব্যবস্থা করা, শ্রমিকদের কারণেই যদি আসলে অর্থনৈতিক প্রবাহ হয়, মুনাফার মানে নৌকা দিতে হবে, হ্যাঁ সেটা হওয়ারই কথা। আরেকটু আপনার সময় বোধহয় আমি নষ্ট করছি, আরেকটা কথা বলি, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছে শ্রমিকরা, গরিব মানুষরা। কোন ধনীর দুলাল, কোন বড় লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, আমি দায়িত্ব নিয়ে বলেছি। এই যে 69-এর যে গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে ভূমিকা ছিল, 70-এর মুক্তিযুদ্ধে শ্রমিকদের যে ভূমিকা ছিল, হ্যাঁ, তো কোন বড় লোক বা ধনীর দুলালরা মুক্তিযুদ্ধে যায়নি। এই গরিব মানুষরা, এই কৃষকেরা, এই শ্রমিকরা, এই তাদের সন্তান যারা ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তো, তারা মুক্তিযুদ্ধ করেছিল। তারা আশা করেছিল যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে তারা তাদের শ্রমে ঘামের ন্যায্য পয়সাটি পাবে। কিন্তু দুর্ভাগ্য, আজকে তারা 50 বছরে পাচ্ছে না। তাদের রক্তে ঘামে অর্জিত টাকা আজকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাদের রক্তে ঘামে অর্জিত টাকাগুলো তাদের কল্যাণে ব্যয়। মালিকরাও যে আমার বোন বলছিল যে তাদের লস কোথায়, তাদের টাকা আজকে বিদেশে যে টাকাগুলো পাচার হচ্ছে, আমার কথা না, এটা পরিষদ দুদকের কথা। অনেক মালিক, সব মালিক না, কিন্তু অনেক মালিক বিদেশে টাকা পাচার করছে। না জি সহমত। তপন দা সুন্দর বলেছেন, আপনার কথা সত্যই। আমরা আলোচনা সেগুলো সুযোগ পেলে আরো বিস্তারিত আলোচনা করবো। কারণ সুলতানা বেগম আপনার কাছে ঠিক প্রতিক্রিয়া তো বটেই, আপনি একটু সেই জায়গাটা করবেনই, তার পাশেই একই সাথে আমরা দ্বিতীয় যে কথাটা, যেটা তপন শাহ শেষ কথাই বললেন, যে এই যে তাহলে করণীয় কি, যদি এটি করে মালিকরা, তাহলে আসলে শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসাবে, শ্রমিক সংগঠনের কি বলে তাদের অধিকার লড়াইয়ের সামনের কাতারের মানুষ হিসেবে আপনাদের জায়গা থেকে, সংগঠন হিসেবে কিংবা আপনাদের জায়গা থেকে আসলে করণীয় জায়গা কি, সেই প্রেক্ষাপটে বলছিল যে আন্দোলন সংগ্রাম করে বাধ্য করতে হবে সরকারকে কিংবা রাষ্ট্রকে কিংবা মালিককে আসলে বাধ্য করতে হবে। এখন বাজেট এইটা দিচ্ছে না বরাদ্দ, তাহলে বাজেট যেহেতু এইভাবে হচ্ছে, তাহলে সেখানকার জন্য কি করতে হবে, তাহলে বাধ্য করতে হবে। সেই বাধ্য করার ক্ষেত্রে বলছি যে আপনারা প্রত্যাশা করতেছেন যে এটি বাজেটে হওয়া উচিত, কিন্তু এটা করবে না সরকার বা রাষ্ট্র করবে না। কারণ করবে না সেটা আমরা জানি কি কারণে করবে। তাহলে এটি করার জন্য, প্রত্যাশা পূরণ করার জন্য আপনারা শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসেবে, সংগঠন হিসেবে আপনারা আসলে কি করছেন, কতটুকু কি করছেন বা কতটুকু করেছেন, যে বাজেটের আগে বলেন পরে বলেন, যেটি একজন বলেছেও যে মানববন্ধন বা এটার মধ্য দিয়ে হয়তো এটুকু আমরা করি, কিন্তু বাধ্য করানোর মতো আসলে জায়গায় প্রত্যাশার জায়গায় কতটুকু, মানে শ্রমিক সংগঠনগুলো আসলে কতটুকু করছে এগুলো যদি আপনি বলেন। ধন্যবাদ আজকের উপস্থাপক কনকদাকে। আমার শ্রম আমার লড়াই যারা আয়োজক বিন্দু, তাদেরকে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, এবং গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সকল নেতৃবৃন্দকে এই প্রোগ্রাম দেখার জন্য, এবং অনেক শ্রমজীবী মানুষ এই প্রোগ্রাম এখন দেখে, যারা এই প্রোগ্রাম দেখার জন্য প্রতি শনিবার এখন অপেক্ষা করে যে আমার শ্রম আমার লড়াইয়ে আমাদের প্রতিনিধিরা কথা বলবে, সেই কথা শোনার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময় ক্ষমতা আসছে, ক্ষমতার ভিতরে এরপরে
ধরেন যে গণতান্ত্রিক সরকার, সাময়িক সরকার, স্বৈরাচার সরকার, আমাদের বিভিন্নভাবে হাত বদল হয়েছে। এবার একটানা এই 12 বছর আমাদের, আমরা বলি গণতান্ত্রিক সরকার, সেই সরকার আমাদের এই সুবর্ণ জয়ন্তীর 50 বছরে ইচ্ছা তারা সর্বোচ্চ বাজেট পেশ করেছে এইবার 2021 এবং 22-এর। এইভাবে তারা একটা, এই সরকার এবার সুযোগ নিতে পারতো, যেটা তপনদা বলছে, আমাদের অন্যান্য আমাদের যারা সহযোদ্ধা আজকে এই প্ল্যাটফর্মে আছে, যারা আলোচনা করতেছে, তাদের আলোচনার প্রেক্ষিতে সবাই কিন্তু বলছে যে এবার করোনার পরিপ্রেক্ষিতে এই সরকার কিন্তু পারতো যে তার নির্বাচনী ওয়াদা একদিকে পূরণ করতে, আরেকদিকে মানুষকে অনায়াসে সহায়তার হাত বাড়িয়ে দিতে, যে শ্রমজীবী মানুষের অত্যন্ত কাছে যেতে পারতো, এই বাজেট দিয়ে তারা যেতে পারতো, সেটা তারা যেতে পারে নাই। তাদের এবারও এটাকে ব্যর্থতা বলবো, যে এটা তাদের ব্যর্থ হয়েছে। তারা যে শ্রমজীবী মানুষ দেশের চাকা ঘোরা, যে শ্রমজীবীর মানুষের ইনকামের টাকা দিয়ে এই আজকে কোটিপতি মালিক, যারা, যাদের আসলে এই তেলেস্পতি বাজেটে যেটা বলা হয়েছে যে মালিকদের জন্য, শ্রমিকদের জন্য নয়, একদম কথাটা একদম পূর্ণই সত্য, যে আমাদের আমার শ্রম আমার লড়াই আমাদের শ্রমজীবীদের কথা উপলব্ধি করছে, কারণ এই হেডলাইনে আজকে আমাদেরকে আলোচনায় নিয়ে আসছে। আমরা যারা এই আলোচনা করতে আসিয়া দেখতে পারতেছি যে আমাদের মনের ভিতরে কত ক্ষোভ, কত শ্রমিকদের জন্য না পাওয়ার বেদনা আমাদের শ্রমজীবীদের ভিতরে, আমাদের নেতৃবৃন্দের ভিতরে, আমাদের সংগঠকদের ভিতরে। কিন্তু এটা কিন্তু আমরা মাঠে পাইতেছি না, যে আমরা ঐক্যবদ্ধভাবে এখনো বাজেট 3 জুন পেশ করছে, বাজেট কিন্তু পাস হয়নি এখনো। কিন্তু আমাদের সংগঠক, আমরা যারা সহযোদ্ধা বলি, আমরা যারা মাঠে কাজ করি এবং যারা আমরা শ্রমিক নেতৃবৃন্দ, এই উসিলা করেও কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে কিন্তু আমরা একটা বাজেট নিয়ে একটা বড় ধরনের স্মারকলিপি কিন্তু অর্থমন্ত্রীকে আমরা দিতে পারতাম। কিন্তু সেই কাজটা কিন্তু আমাদের নেতারা, আমাদের সিনিয়র নেতারা দাবি করে সিনিয়র, আমাদেরকে জুনিয়র বলেই আখ্যায়িত করে। আমরা উপলব্ধি করলে তারা কি উপলব্ধি করে না বিষয়টা? তাহলে তারা এখন করোনাকে ভয় পাইয়া ঘরের ভিতরে লুকাই রইল, কিন্তু তারা মাঠে আসতেছে না। আমরা যারা মাঠে আসতেছি তারা কিন্তু আমরা শ্রমিকের দুঃখটা বুঝতেছি। যেমন গ্রামে শ্রমিকরা থাকতো, কৃষি কাজ করে শ্রমিকরা, গ্রামে যখন কৃষি কাজের মূল্যায়নটা সঠিকভাবে না পাওয়ার কারণে তারা কিন্তু শহরে চলে আসলো। শহরে আসার পরে গত করোনা 2020-এ যখন তারা গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেল, শ্রমিকরা যখন চাকরিচ্যুত হলো, তখন তারা বাসা ভাড়া দিতে না পেরে, তারা ঠিক মতো খেতে না পেরে তারা আবার গ্রামে চলে গেল। তাহলে সরকারের দায়িত্ব কি ছিল? সরকারের দায়িত্ব ছিল যারা গ্রামে চলে গেল, কেন গ্রামে চলে গেল? এই শিল্প থেকে তারা যে চাকরিচ্যুত হলো, আমরা বলতেছি 10,000 মানুষ কোটিপতি হয়েছে, 2.5 লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে আসছে, 42% মানুষ। তাহলে আসলো এই গণতান্ত্রিক সরকার দাবি করে, তারা এই 2.5 লক্ষ শ্রমজীবী মানুষ বেকার এখন দরিদ্র সীমার নিচে আসলো। এই শ্রমিকদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব কার? এই শ্রমিকদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব ছিল সরকারের, কিন্তু সরকার কিন্তু সেই দায়িত্বটা নেয়নি। আমরা সরকার পারতো এই বাজেটের ভিতরে রেশনিং ব্যবস্থার জন্য তারা একটা বরাদ্দ দিতে, তারা পারতো এখানে সামাজিক নিরাপত্তার উপরে যথাযথ একটা বরাদ্দ দিতে। সামাজিক নিরাপত্তার উপর তারা বরাদ্দ দিছে, এটা কাদের জন্য দিছে? যারা সরকারি চাকরিজীবী, যারা কর্পোরেট অফিসে চাকরি করে, তাদের জন্য কিন্তু এই সামাজিক নিরাপত্তার ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের শ্রমজীবী মানুষের জন্য কিন্তু এই দিকটা দেখা হয় নাই। আমরা বাসস্থানের কথা কতবার বলেছি যে বাসস্থানের জন্য বরাদ্দ দেওয়া হোক, আমরা প্রতিবার আমরা কিন্তু এই দাবিটা উঠাই, কিন্তু সেই দাবিটা আমাদের পূর্ণ করা হয় নাই। আমরা যাতায়াতের জন্য বলেছি, পরিবহনের জন্য বলেছি যে পরিবহনের ব্যবস্থা করা হোক, সেখানেও সেই ব্যবস্থাটা নাই। এবার যখন পরিবহন বন্ধ রইল লকডাউনে, আমাদের পরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু শ্রমজীবী মানুষ পায়ে হেঁটে এই গার্মেন্টসের মাইল প্রায় হেঁটে করতে গেল। সুলতানা আপা, কিন্তু বাজেটে কোনো এই ধরনের কোনো বরাদ্দ তাদের জন্য আনা হয়নি। সুলতানা আপা, এখন হলো যে এটা তো আনা হয়নি, এটা আমরা সকলেই দেখতেছি, অনেকদিন যাবত দেখে এসেছি, এটা আপনারা বলেছেন। এটি আসলে তাহলে করণীয় কি? এই যে প্রত্যাশা শ্রমিকের জন্য সেটি হচ্ছে না, করছে না, তাহলে যে সংগঠনের সেই যে শ্রমিকদের প্রতিনিধিত্ব করতেছেন আপনারা, আপনাদের জায়গা থেকে আসলে এগুলো জন্য করণীয় কি? মানে কি করা উচিত, কি করলে আসলে এটা, যেটা তপন সাহা বলেছেন যে বাধ্য হবে? আমাদের জন্য করণীয় হলো আমাদের শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করা।
শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে যদি একটা বড় ধরনের একটা যদি এখন যদি ডাক দেয় বাজেট পাস হওয়ার আগে শ্রমজীবী মানুষদের নিয়ে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে প্রত্যেক সংগঠন যদি ঐক্যবদ্ধভাবে এখন যদি একটা প্ল্যাটফর্ম দাঁড় করে যদি আমাদেরকে মাঠে নামা আর পরিকল্পনা যদি করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের দাবি কিন্তু পূরণ করতে পারবো। এটা যতক্ষণ পর্যন্ত না করতে পারতেছি, আমরা ঐক্যবদ্ধভাবে না আসতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই বরাদ্দ কোনোদিনই শ্রমিকদের জন্য আনতে পারবো না। মালিকরা ধন্যবাদ। তাই মালিকরা কিন্তু আনতে পারছে তাদের বাজেটটা, আমরা ঐক্যবদ্ধ না কারণে কিন্তু আমরা আনতে পারতাছি না বাজেটটা। ধন্যবাদ সুলতানা ইসলাম, সালেহা ইসলাম শান্তনা। শান্তনা, আপনি কি বলবেন, মানে কি মানে কেন এটা এই প্রত্যাশা পূরণ করার জন্য কি করলে এটি সম্ভব, বা সেই জায়গাতে আপনারা আসলে কতটুকু করছেন সেই কাজটি? ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। যদিও আজকে সকাল থেকে আমার খুব জ্বর, তো এই প্রোগ্রামটা খুব ভালোবাসি, তাই ধৈর্য সহকারে সবার কথা শুনতেছি এবং প্রোগ্রামটা আছি। তো আমি বেশি সময় মনে হয় থাকতে পারবো না, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আমি আমার এই কথার মাধ্যম দিয়ে আমি চলে যেতে চাচ্ছি। আর আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে হলো, সকল নেতাবৃন্দরাই বলছে, সবার সাথে আমরা একমত। তো এই যে সুলতান আপাও কিছুক্ষণ আগে বললো যে আমরা যার যার সংগঠন থেকে উদ্যোগ নিয়ে সবাই একতাবদ্ধতা হয়ে এখনো সুযোগ আছে, আমরা স্বরলিপি দেই, আন্দোলন করি, বড় আন্দোলন গড়ে তুলি, তাহলে মনে আমাদের সম্ভব হবে। আর আমাদের ফেডারেশনের মাধ্যমে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমরা স্ট্যাটাস দিয়েছি এবং আমরা বিলসের মাধ্যমে একটা জাতীয় প্রেস ক্লাবের সামনেও এই বাজেট নিয়ে আমরা বিশাল বড় একটা মানববন্ধন করেছি, আপনারা দেখছেন, সেখানে আমরাও ছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে যে একটাই কথা, সেটা হচ্ছে হলো যে আমরা যদি একতা থাকি, আমরা বাংলাদেশে জাতীয় ফেডারেশন, গার্মেন্টস ফেডারেশনই আছে প্রায় 100-র উপরে, রেজিস্ট্রেশন আনরেজিস্ট্রেশন, সবাই যদি একতাবদ্ধতা হয়ে আমরা কাজ করি এবং মাঠে নামি, এটা নিয়ে যদি আমরা আন্দোলন সংগ্রাম করি এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করি, তাহলে আমাদের মনে হয় যে আমরা পিছু পড়ে থাকবো না, একটু হলেও আমরা সামনের দিকে আগাবো। এবং এই বাজেট যদি আমাদের জন্য কিছু নাও থাকে, আগামীতে কোনো বাজেট যদি হতে হয়, তাহলে আমাদের কথাটা সরকার মাথায় রাখবে, অবশ্যই রাখবে। যে মানে গতবার আমরা যাই করি না কেন, দেখেছি শ্রমিক নেত্রীদের, শ্রমিক সংগঠনগুলা, শ্রমিকদের আকার আন্দোলন সংগ্রাম, অর্থাৎ আমাদের একতাই শক্তি, একতাই মুক্তি, একতাই থাকতে হবে সবাইকে। এটাই আমি আমাদের মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে এটাই আমি প্রত্যাশা রাখছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করতে যে দেখি বলতেছি যে আমাদের মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সকল নেতা কর্মী সহ শ্রমিক ভাই বোনেরা আজকের এই প্রোগ্রামটা দেখতেছে এবং আমার সিনিয়র ভাই বোনেরা এবং সহযোদ্ধারা যারা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন। আমরা আবারও একটা কথা বলবো যে একতাই শক্তি, একতাই মুক্তি, একতাই বল। যদি আমরা একতাই থাকি তাহলে আমাদের কেউ কাবু করতে পারবে না, আমাদের জয় ইনশাআল্লাহ হবে আগামীতে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শান্তনা আপা, আপনি অসুস্থতার মধ্যে সময় দিয়েছেন। আবু ওবায়দা, আপনি বলবেন যে এই যে অবস্থা, প্রত্যাশা পূরণের জন্য আসলে সংগঠনগুলো করণীয় কি সংগঠনের জায়গা থেকে আপনারা সেই জায়গাটা আসলে শ্রমিকদেরকে কেন্দ্র করে, সেই শ্রমজীবীদের জন্য, এই যে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে শ্রমজীবীদের জন্য, শ্রমিকদের সেই সংগঠক হিসেবে বা সংগঠনগুলো, শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদেরকে আসলে কতটুকু সেই বাজেটের বিষয়টা নিয়ে তারা যুক্ত করে কাজ করছে, বা সেখানে আসলে সংকটটা কোথায়, বা কাজ করতে পারছে না কেন? শ্রমিকের 40 লক্ষ শ্রমিক, সেই শ্রমিকের মাঝে তো সেই বাজেটের আলোচনাটা যেতে হবে। 6.5 কোটি বা 5.5 কোটি শ্রমিকের সারা দেশে, সেটি কথা বাদই দিলাম। যদি পোশাক খাতের যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, পোশাক খাতে যে 40 লক্ষ শ্রমিক, সেই 40 লক্ষ শ্রমিককে সম্পৃক্ত করা এই বাজেটের বিষয়ে, তাদের চাওয়া, তাদের পাওয়া যেন বাজেটে স্থান পায়,
সেটার ব্যাপারে আসলে কতটুকু কাজ করছে, করা যাচ্ছে না কেন? কোথায় সংকট, কি করলে আসলে হবে এটা সম্ভব? ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট অ্যানালাইসিস প্রয়োজন, যে আসলে বাজেটের কোন খাতগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, কোন জায়গাতে আমরা প্রস্তাবনা উত্থাপন করতে পারি, সেই বাজেটটা নিয়ে সুনির্দিষ্টভাবে একটা যুক্তিসঙ্গতভাবে অ্যানালাইসিস প্রয়োজন। অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিছু পয়েন্ট আউট করতে পারি, যেই পয়েন্ট আউট গুলো নিয়ে আমরা সামনে আগাতে পারি। শুধু রাস্তায় নেমে আন্দোলন করবো, কিন্তু কেন করব এই ব্যাপারটা আসলে আমাদের জানা দরকার। যদি আমরা প্রকৃতপক্ষে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি যে আমাদের শ্রমিকদের জন্য কোন জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে বাজেটের, সেই জায়গাটাগুলো অ্যানালাইসিস করতে পারলে আলটিমেটলি আমরা শ্রমিকের কাছে এটা প্রস্তাবনা হিসেবে দিতে পারবো। যে মাঠ পর্যায়ে থেকে যদি আন্দোলন করতে হয়, তাহলে সে আন্দোলনের সম্পৃক্ততা দরকার সাধারণ শ্রমিকের। তো শ্রমিকের প্রয়োজনটা আজকে যদি দেখেন, আমরা যদি বলি যে না আমাদের চালের দাম কেন 40 টাকা 50 টাকা করে কিনতে হবে, কারণ উৎপাদন করি আমরা, সুতরাং সেই জায়গাতে কেন কিনতে হবে আমাদেরকে। তো এই যে প্রয়োজনটা নিড বেস বাজেট করার জন্য বা এই দাবি উত্থাপন করার জন্য যদি আমরা এই অ্যানালাইসিসটা তৈরি করতে পারি এবং তৈরি করে শ্রমিকের সামনে দিতে পারি যে আসলে এটা আমরা দাবি করতে চাচ্ছি, তো এই দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করুন। তো সেই যে জায়গাটা নিয়ে কাজ করার পরে সুনির্দিষ্টভাবে আমরা কিছু মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে পারি এর মধ্যে, বাজেট পাস করার আগে, যে আমরা এই প্রস্তাবনাগুলো দিতে পারছি। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে আমাদের কাছে সেই স্কোপটা আছে, আমরা জাতীয়ভাবে সেই প্রস্তাবনাগুলো সরকারের সামনে তুলে ধরার মতো সামর্থ্য আমাদের শ্রমিক সংগঠনগুলোর আছে। আমরা একত্রিত হওয়ার প্ল্যাটফর্মও আমাদের আছে, শুধু আমাদের একটু সদিচ্ছা প্রয়োজন এবং সামনে এসে কথা বলার মতো জায়গা তৈরি করা দরকার এবং যৌক্তিক জায়গা। আমাদের সাধারণভাবে সরকারের কাছে মনেই হয় যে আসলে শ্রমিক সংগঠনগুলো অযথাই কথা বলে, আন্দোলন করতে বললে ফ্যাক্টরি বন্ধ করে দিবে, রাস্তায় ভাঙচুর করবে, এই প্যাটার্নটাই শুধু তৈরি হয়ে গেছে এবং প্রচলিত হয়ে আসছে। সেই জায়গা থেকে আসলে আমাদের বের হয়ে আসা দরকার। আমরা যে যৌক্তিকভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারি সরকারের কাছে, সেই যোগ্যতাটা আসলে আমাদের আরো ভালোভাবে তৈরি করা দরকার। আমার মনে হয় বাজেট নিয়ে আসলে চিন্তা করা দরকার যে কোন জায়গাগুলোতে আমরা এই নির্দিষ্টভাবে শ্রমিকের স্বার্থ নিয়ে কাজ করতে পারি, কোন জায়গাগুলোতে বৃদ্ধি করা সম্ভবপর, সেটা নিয়ে আমরা আসলে একটা প্রস্তাবনা তৈরি করে স্মারকলিপি দেওয়া বা অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া, এই ধরনের কাজ আমরা একত্রিত করতেই পারি। ধন্যবাদ। আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করি দাদা। সর্বোপরি আসলে আমাদেরকে এখন বোঝার সময় হয়েছে যে আমরা যদি একত্রিত হয়ে কাজ না করতে পারি, আমার মনে হয় যে শ্রমিক আমাদের থেকে মুখ ফিরে নিবে। কারণ যদি আন্দোলনে বা যাদের জীবিকার প্রয়োজনে যদি তাদের পাশে আমরা না দাঁড়াতে পারি, একত্রিত হতে না পারি এই স্বার্থে, যেহেতু আমরা শ্রমিক নিয়ে কাজ করি, তাহলে কোনো না কোনো সময় শ্রমিক বলবে হয়তো আপনাদের আমাদের আর দরকার নেই, আমরা আমাদের মতো বিক্ষিপ্তভাবে আন্দোলন করে হারিয়ে যেতে পারি, তবু আপনাদের দরকার নেই। সুতরাং সেই জায়গাতেও হিসাব করে আমাদেরকে এক হওয়ার সুযোগ আছে এবং এক হওয়া দরকার আমার বলে মনে হয়। স্বার্থ সব ভুলে গিয়ে এবং বাকি সব ইতিহাস ভুলে গিয়ে আমাদেরকে এখন সময় এসেছে 21 সালে আমাদেরকে এক হতে হবে, নাইলে আমাদের আসলে যাওয়ার জায়গা থাকবে না। তো ধন্যবাদ, আসলে এটাই আমার বক্তব্য ছিল। ধন্যবাদ ওবায়দা। শবনম হাফিজ, আপনার কাছে একটু যেতে চাই। যে কথাটা বললো আবু ওবায়দা, যে সঠিক গবেষণা করে কোন বিষয়গুলো আসলে উপস্থাপন করা দরকার শ্রমিকের মাঝে, মানে সংকট আসলে কোথায়, মানে কোন দাবিগুলো উত্থাপন করা দরকার, সংকটটা ওখানে নাকি আসলে যে দাবিগুলো উত্থাপন করা দরকার সেগুলো সকলের সামনেই আছে, সে বিষয়গুলো আছে, কিন্তু এর সাথে শ্রমিক মানে যাদের জন্য সে দাবিগুলো, যে শ্রমজীবী মানুষদের জন্য, সেই শ্রমজীবীদের মানুষদের আসলে তার সাথে অ্যাটাচমেন্ট নাই, যুক্ততা নাই, তাদেরকে যুক্ত করার অভাব। আসলে সংকট কোন জায়গায় বা এখান থেকে আসলে বের হওয়ার রাস্তা কি? শবনম হাফিজ। ধন্যবাদ আপনাকে। আসলে আলোচনা হলো এবং আগের পূর্ব আলোচনার জায়গা থেকে যদি অভিজ্ঞতা নেই, আসলে আমাদের আলোচনার মধ্য থেকেই কিন্তু নির্দেশনাটা অলরেডি চলে আসছে। যে আমি একটা হলো যে শ্রমিকরা যে বাজেটটার সাথে তাদেরকে সম্পর্ক নেই, হ্যাঁ এইটা আসলে যথাযথ সঠিক না। শ্রমিকরা যথেষ্ট পরিমাণ সচেতন ওই জায়গা থেকে, যে আমাদের আলোচনার মধ্যে থেকে কিন্তু আসছে যে আমরা সংগঠকরা কথা বলি আর না বলি, শ্রমিককে যখন প্রয়োজন হয় সে কিন্তু ঠিকই কথা বলেন এবং যথাযথই কথা বলেন, এবং কথা যাতে মানুষ শুনে
সেই কাজটাও তারা করেন, সেটার জন্য আমাদের কারো নির্দেশনার অপেক্ষায় তারা থাকেন না। তবে এই যে সংসদে যে শ্রমিকদের পক্ষে কথা বলা, শ্রমিক বান্ধব বাজেট তৈরি করা বা শ্রমিকদের পক্ষে নিয়ে আসা আইন কানুন যাই বলি না কেন, এইটার জায়গায় এইখানে যে শ্রমিক সংগঠক, দের সাথে বা শ্রমিক বান্ধব বাজেট বলি, আইন বলি, নিয়ম শৃঙ্খলা বলি, যাই বলি না কেন, এটা কেন আমাদের আজকে শ্রমিক বান্ধব, কৃষি বান্ধব হয় না কেন? এই জায়গাটায় অবশ্যই আমাদের পূর্ববর্তী আলোচকরাও কিন্তু বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। এবং একটা জায়গায় আমি স্বীকার করতে রাজি আছি যে আমরা যারা এখন সংগঠক, যারা নেতৃত্ব জায়গায় আছি, মানে আমি শুধুমাত্র আমাকে দিয়েই বলছি না, আমরা এখানে যে 5-7 জন আছি এরাই না, আমাদের যদি পূর্বপুরুষ যারা নেতৃত্বে যারা আছেন সেই জায়গাটা যদি ধরে দিই, আমরা তো আমাদের নেতৃত্বের এখানে একটা অবশ্যই সংকটের জায়গাটা অস্বীকার করা যাবে না। কারণ হলো যে আমাদের এখানে কিন্তু এই আন্দোলন সংগ্রামের অবস্থা আছে যে সংসদ ঘেরাও করে শ্রমিকরা তারা ঈদ বোনাস নিয়ে তারপর বাড়ি গেছেন। অতএব সেই নেতৃত্ব, শ্রমিকদের ভিতরে সেই স্পিরিটটা কিন্তু এখনো আছে। শুধুমাত্র এখানে আমাদের যেটা আমাদের সর্বশেষ আমাদের আবু ওয়াহিদ ভাই যেটা বলার চেষ্টা করছেন যে হ্যাঁ, এখানে আমাদের একটা আলোচনার ব্যাপার, এর আগে শাহিন ভাই, তারপরে আমাদের তপন দা, তারপরে এর যাবত আলোচনা যারা করছেন মমিন সহ সকলের আলোচনা একটা জায়গায় কিন্তু চলে আসছে যে হ্যাঁ, আমরা একটা জিনিস হারাই না যাওয়া, বাজেটটা তো আসবে, এটা তো হুট করে আসে না, আসবেই। তাহলে এইটাকে সংসদের কাছে যথাযথ জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে এখানে অবশ্যই সংগঠকদের একটা ভূমিকাটা, যে এটাকে হারায় না যাওয়া, এটাকে নিয়মিত অন্যান্য কাজের সাথে সাথে এই রুটিনটাও রাখা, এবং বাজেট প্রণয়নের আগেই যেন তাদের কাছে পৌঁছানো। যেমন এখন আমি যত কথাই বলি না কেন, কিন্তু আমরা যদি 4 মাস আগে থেকে যদি এই আলোচনাটা উঠায়া এবং প্রতিটি সংসদের কাছে পৌঁছানো, তাদেরকে একটা প্রয়োগ করা, হ্যাঁ, একদিকে শ্রমিকদের জায়গায় আলোচনা করবে, শ্রমিক সংগঠকের যেটা কাজ, যেটা আমাদের শান্তনাও বলার চেষ্টা করছেন, সুলতানাও বলেছেন, প্রত্যেকেই আমরা বলেছি যে আমাদের এই যে শ্রমিকদের দাবিগুলা একদিকে আলোচনা চলবে, পাশাপাশি শ্রমিক সংগঠনগুলো যতটা সম্ভব ঐক্যবদ্ধ হওয়া, এই বাজেটকে কেন্দ্র করে, শ্রমিক বান্ধব বাজেটকে কেন্দ্র করে এমন কোনো সংগঠন নাই যে বলবে না না আমি যাবো না, সুলতানা যাবে আমি যাবো না। এই ক্ষেত্রে এক ইস্যুতে কিন্তু সমস্ত সংগঠনগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি এটা একটা আলোচনার একটা চাপের জায়গায় যেতে পারি, এখানে শ্রমিক সংগঠনের দায়িত্বটা এড়ানোর কোনো উপায় নাই। অবশ্যই এখানে আমাদের শ্রমিক সংগঠনের বড় একটা ভূমিকা। আপা, আপনার কথা সূত্র ধরে ছোট্ট একটু জিজ্ঞাসা, সেটা হলো যে হ্যাঁ, এই যে আমাদের আসলে কারো সদিচ্ছার অভাব নেই, কিন্তু যদি আমরা যেতে পারি তাহলে, কিন্তু এই সদিচ্ছার অভাব নেই এটা আমরা সবাই বলি, আমরা বলতে শুনি আপনাদের সবসময়ই, এবং সেটি সত্য, সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখতেও পাই, কিন্তু হচ্ছে না কেন? মানে এই যে এইরকম বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, এরকম ব্যাপারে একসাথে কথা বলা, একসঙ্গে দাঁড়িয়ে একসাথে কথা বলা, একসাথে আওয়াজ তোলা, কিন্তু হচ্ছে না কেন? মানে কোথায় সংকটটা, কোথায় আসলে? দাদা, আমি একটা ব্যাপারে একটু কথা বলতে চাই, যদি আমাকে 30 সেকেন্ড সময় দেন। হ্যাঁ, ওবায়দা একটু আগে বলবেন, একটু বলুন। ওবায়দা একটু পরে বলেন। হ্যাঁ, আমরা শুধুমাত্র ট্রেড ইউনিয়ন আন্দোলনটা বিশেষ করে এখন শুধুমাত্র অর্থনীতিবাদ, মানে জাস্ট আমার পাওনা বাকি আছে, পাওনাটা পাওয়াটা পেলেই শ্রমিকের সাথে আমার সম্পর্কটা শেষ, এই জায়গাটা শুধু আমরা এসে আটকে আছি। কিন্তু এই যে ট্রেড ইউনিয়নটাই যে একটা পাঠশালা, এখানে শ্রমিকদের জন্য শ্রমিকের হিসাব বুঝে নেওয়ার ব্যাপার, তার আইন কানুন বুঝে নেওয়ার ব্যাপার, তার জন্য নতুন নতুন আইন তৈরি করার ক্ষেত্রে এই জায়গাটা থেকে শ্রমিক সংগঠনের সাথে শ্রমিকদের একটা, যে শ্রমিকরা শুধুমাত্র কারখানায় তাদের বেতন বোনাসের ব্যাপারে শ্রমিক সংগঠনের সাথে সম্পর্ক, আর আমরা শ্রমিকরাও, শ্রমিক নেতৃত্ব শ্রমিকদেরকে ওই জায়গাটায় নিয়ে আসতে পারছি না। আমার মনে হয় যে এই জায়গাটা একটা শুধুমাত্র গোল টেবিলে আলোচনা, পাশাপাশি আন্দোলন সংগ্রামটাকেও কিন্তু পাশ কাটায় যাওয়া যাবে না। যেই শ্রমিকরা বেতন না পেলে যেমন কারখানা অবরোধ করে, রাস্তা অবরোধ করে, ঠিক এই শ্রমিকদের চেতনার মানটা, যে সংগঠিত যে আমরা যদি একটা ঘোষণা দিই যে হ্যাঁ, আগামী বাজেটে যদি শ্রমিকদের জন্য
রেশনের ব্যবস্থা না থাকে, আমরা আগামী এতদিন পরে অবশ্যই আমরা অবরোধের জায়গায় যাবো। তাই কেননা সুসংগঠিত আন্দোলন, যেটা আমাদের তপনদা বলার চেষ্টা করছে যে হ্যাঁ আমাদের আন্দোলন সংগ্রাম হচ্ছে বিচ্ছিন্নতা, এই আন্দোলন সংগ্রামটাকে আমরা যদি আশা করি একটা যেহেতু আলোচনা চলছে, আমরা বিভিন্ন দিন থেকে অনেক দিন থেকেই অন্যান্য আন্দোলনের পাশাপাশি আমরা বাজেটের ব্যাপারেও আমরা শ্রমিক সংগঠনগুলো কথা বলে আসছি। আমরা দেখা গেছে যে জুন জুলাইতে আসলেই আমরা একটু বেশি কথা বলি। আশা করি যে এই জায়গাটা থেকে আমাদেরকে এটা মাস ব্যাপী সারা বছর ব্যাপী একটা কাজের রুটিনের জায়গায় যদি আমরা রাখি, আমাদের যেটা গ্যাপ আছে সেটা কিন্তু আমরা কাটাই তুলতে পারবো। যে হ্যাঁ আমরা গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন সহ আমি দেখছি যে খবরের মাধ্যমে দেখছি অপরাপর বন্ধুরাও এই বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি রাখছেন। তো আমাদের মনে হয় যে এই কর্মসূচিটা আমরা যদি শুধুমাত্র জুন মাসে এসেই না, আরো আগে থেকে যদি এই আলোচনাটাকে আমরা সামনে নিয়ে আসি এবং ঐক্যবদ্ধভাবে যদি এটাকে সামনে নিয়ে যেতে পারি, তবে এটা সম্ভব। আমাদের ভিতরে যে একটু ছাড়া গ্যাপ আছে, যে শুধুমাত্র বেতন আর বোনাসের জন্য শ্রমিকরাও যেমন বেতন বোনাসের বাইরে আর শ্রমিক সংগঠনের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, এই জায়গাটা বুঝানোর জায়গাটা যদি শ্রমিকদেরকে আমরা নিয়ে আসতে পারি তবেই সম্ভব। এটা খুব বেশি কঠিন কাজ। খুব চমৎকার একটা আলোচনা সূত্রপাত করছেন, সেই জায়গাটাই আলোচনাটাকে নিতে যাচ্ছিলাম। ধন্যবাদ শবনম হাফিজ। আবু ওবায়দা কি যেন বলতে চাইছিলেন, আপনি যদি একটু বলেন 3 সেকেন্ডে, তারপরে আমার যেটা বলার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে সরকারের কাছে গুরুত্ব তৈরি করা, যে গার্মেন্টস শ্রমিক বা শ্রমিক প্রতিনিধিত্বের গুরুত্ব তৈরি করা, এটা আমাদের জন্য এই এখন সময়ের দাবি। সেটা দুই ভাবে হতে পারে। একটা যে 2 কোটি যে শ্রমজীবী মানুষের যে পরিবার, এই পরিবারের যে সুনির্দিষ্ট প্রতিনিধি সংসদে থাকা প্রয়োজন, যে এই আইন বলেন এই বাজেট বলেন যেখানে শ্রমিকের ইচ্ছা বুঝে নেওয়ার যে জায়গাটা থাকে, যেখানে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিহত করাটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন অপকর্ম বলবো যে সুযোগগুলোকে প্রতিহত করা যে মালিক পক্ষের বা সরকারের, সেই জায়গাতে একটা ভূমিকা রাখা যেতে পারে, যে কাজ করা যেতে পারে, যে আমাদের প্রতিনিধি কেন ওখানে থাকছে না, আমাদের প্রতিনিধি থাকা দরকার, কারণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি সরকারকে। যেহেতু আমরা এটা করা খুব দীর্ঘমেয়াদী একটা জায়গা বা ব্যাপার, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা পদ্ধতিতে গুরুত্ব তৈরি করার সুযোগ আছে। সেটা হচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের জায়গাতে একত্রিত হতে পারি এবং আমরা মানে সচেতন ভাবে গুরুত্ব তৈরি করতে পারি, আমাদের দাবিগুলোর গুরুত্ব তৈরি করতে পারি আইনগতভাবে, সেই জায়গাতে কাজ করলেও হয়তো আমরা সরকারকে বোঝাতে পারবো যে এই গ্রুপটা একটা গুরুত্বপূর্ণ গ্রুপ, যেটাকে অ্যাভয়েড করে কোনো বাজেট কোনো আইন তৈরি করা আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের কাজ করা মনে হয় খুব যৌক্তিক হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ আবু ওবায়দা, আপনি সুন্দর কথা বলছেন। মমিনুর রহমান মমিন, আপনার কাছে যাবো, কিন্তু তার আগে যে মানে যে দুটো প্রশ্ন উত্থাপন হয়েছে সেখান থেকে আপনার কাছে আলোচনাটা একটু যেতে চাই। সেটা শবনম হাফিজ বলেছে যে এই ট্রেড ইউনিয়ন আন্দোলনটা একটা অর্থনীতিবাদী আন্দোলন। ফলে হলো যে যখন অর্থের ব্যাপার আসে তখন শ্রমিকরা খুব দ্রুত সেখানে অ্যাক্টিভ হয়, এবং সংগঠনগুলোকেও আমরা এখন যদি বরাবরই খেয়াল করি যে সেই জায়গাগুলোতে অনেক বেশি অ্যাক্টিভ থাকা আর কি। তো পরে অন্য যে বিষয়গুলো সেগুলোর সাথে আসলে ওইভাবে তারা যুক্ত থাকে না বা যুক্ত করা যায় না। আবার পক্ষান্তরে যদি এটা বলা হয় যে আপনার বাজেটের যে বিষয়টা, বাজেটে শ্রমিকদের জন্য বরাদ্দ, সেটার সাথেও কিন্তু অর্থনীতিবাদী এই জায়গাটাও কিন্তু অর্থের সম্পর্কই আছে এবং নগদ অর্থেরই বিষয় আর কি। এটা একেবারে খুব ক্লোজ, কিন্তু সেখানে আসলে শ্রমিকদেরকে যুক্ত করা যাচ্ছে না, শ্রমিক ওইভাবে যুক্ত হচ্ছে না বা সংগঠনগুলো আসলে ওইভাবে পারছে না। মানে আলোচনার জায়গা যেটা মানে অর্থনীতিবাদী আন্দোলনেই ওই যখন বেতন মজুরির ব্যাপার আসে তখন শ্রমিকরা যেভাবে ইনভলভ হয়, তো একটা বিষয় হলো যে শ্রমিকরা নিয়ে থেকে এবং শ্রমিকরা পরবর্তী অন্য বিষয়গুলো থেকে রাষ্ট্র কাঠামোগত পরিবর্তনের জায়গায় সেই জায়গাগুলোতে কিংবা এরকম বাজেটের মতো যেটা এই মুহূর্তে অর্থ পাবে না কিন্তু দীর্ঘমেয়াদে তার জন্য অনেক উপকার হবে, বছর মেয়াদে তার যদি আবাসনের ব্যবস্থা হয় সেটি যদি বাজেটে বরাদ্দ করা হয়, তার জন্য যদি যোগাযোগের ট্রান্সপোর্টের ব্যবস্থা হয় বাজেটে যদি এরকম বরাদ্দ করা হয়, তাহলে কিন্তু সেখানে সম্ভব তার দীর্ঘমেয়াদে সে কিন্তু মানে উপকার হবে তার। সেগুলোতে কেন যুক্ত করা যাচ্ছে না? সংগঠনগুলো আসলে কি সংগঠনগুলোর যথাযথ দায়িত্ব পালন করার ক্ষেত্রে শ্রমিকদেরকে এইসব বিষয়ের ক্ষেত্রে যুক্ত করার ক্ষেত্রে তাদের সংকট না শ্রমিকদের সংকট? কোথায় সংকটটা কোথায়? মমিনুর রহমান মমিন, আপনি খুব অল্প কথায় যদি আমরা একদম শেষে চলে আসি। অনন্ত ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করছেন এটা লম্বা আলোচনা হয়, অনেক বড় আলোচনা করা দরকার এই জায়গাটায়, কেন শ্রমিক সংগঠনগুলি আসলে এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারতেছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা মানুষের ভাগ্য নির্ধারিত হয় রাজনৈতিকভাবে।
আপনি যদি রাজনৈতিক জায়গাটাতে শ্রমিকদের দুর্বল রাখেন, অসচেতন রাখেন এবং এটা পরিকল্পিত ভাবে হচ্ছে, তাহলে কিন্তু এই শ্রমিকের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। আজকে যদি আপনি বাংলাদেশের ইতিহাসে তপন ভাই বলছে যে মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে কারা, এই শ্রমজীবী মানুষরা। সেই শ্রমজীবী মানুষের আজকে 50 বছর পরে যদি আমরা হিসাব নিকাশ করি শ্রমিকরা কি পেল, সেই হিসাবে দেখেন এ পর্যন্ত যতটুকু কিঞ্চিত তার অর্জন আছে সেটা লড়াইয়ের মাধ্যমে। লড়াই ছাড়া কোনো কিছু এ পর্যন্ত আদায় হয়নি। তাহলে আপনি কিভাবে সেই লড়াইটাকে বাদ দিয়ে শ্রমিককে রাজনৈতিক ভাবে সচেতন না করে আপনি বাজেটে শ্রমিকদের বরাদ্দ চাবেন? এটা কোনোভাবে এটা স্বপ্ন দেখার মতো একটা, বাস্তবে এটা আদৌ সম্ভব না। আর একটা কথা স্বপ্নামল ভাই বলছেন যে দেখেন আমরা শ্রমিক সংগঠনগুলি এখন এমন একটা চিন্তা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে শ্রমিক সংগঠনগুলির কাজ হবে কোন কারখানায় যদি মজুরি সংক্রান্ত কোনো সমস্যা হয় সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে তার বেতনটা পাইয়ে দেওয়া। এমন একটা দৃষ্টিভঙ্গি গেছে, শ্রমিকরা যাতে কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, সংগঠিত না হইতে পারে, রাজপথে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, এটার জন্য এখন বড় বাধা আমি দেখতেছি শ্রমিক সংগঠনগুলি। আপনি দেখবেন সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন তার দাবি দেওয়া আদায়ের জন্য যদি রাজপথে দাঁড়াইতে পারে, শ্রমিকরা কেন দাঁড়াইতে পারবে না? শ্রমিকরা কি শখ করে দাঁড়াইতে চায়? সে ইচ্ছে করে দাঁড়াইতে চায়? যখন তার সমস্ত দাবি দেওয়া থেকে, যখন তার সমস্ত অধিকার থেকে প্রতিটা নিয়ত তাকে বঞ্চিত করা হচ্ছে, সেই শ্রমিক তো বাধ্য হবে রাজপথে নামতে। সে তো ইচ্ছে করে নামতে চায় না, তাকে বাধ্য করা হয়। আমরা অনেক সময় এই শ্রমিকদের এই শক্তিটাকে দুলিশাত করি। শ্রমিকরা কারখানার ভেতরেই থাকবে, ওখানেই দাবি দেওয়ার কথা বলবে। আরে ভাই ঠিক আছে, আমার যদি সমস্ত পাওনা কারখানার ভেতরে থেকে আমার আদায় হয় তাহলে আমার কথা বলারই দরকার নাই। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এ পর্যন্ত কি সেটা সম্ভব হয়েছে? সেটা এখন পর্যন্ত আসলে সেই আমরা বাস্তবতা দেখি নাই। এই জায়গায় রাজপথের আন্দোলন যদি গড়ে তুলতে না পারি, শ্রমিকদের যদি রাজনৈতিক ভাবে সচেতন করে গড়ে তুলতে না পারি, তাহলে প্রকৃতপক্ষে শ্রমিকদের মুক্তি আসবে না। শ্রমিক সংগঠনগুলিকে এই জায়গায় একদমই পরিষ্কার হইতে হবে। অবশ্যই আমি অর্থনীতিবাদী বা শ্রমিকদের সমসাময়িক বা কারখানা ভিত্তিক আন্দোলন গড়ে তুলবো, তার পাশাপাশি শ্রমিকদের রাজনৈতিক ভাবে সচেতন গড়ে তুলতে হবে। কারণ ওই শ্রমিকের শ্রম আইন, ওই শ্রমিকের মজুরি, ওই শ্রমিকের বাজেট সবকিছু নির্ধারিত হয় রাজনৈতিক ভাবে। এটা এমনি কোনো কারো দয়ায় নয়। সেই জায়গাটায় যদি আমরা পরিষ্কার না হইতে পারি, ওইভাবে যদি শ্রমিকদের সংগঠিত করতে না পারি, ওইভাবে শ্রমিকদের যদি সচেতন করে গড়ে তুলতে না পারি, তাহলে সারা জীবন আমাদের ভাগ্য এভাবেই যাবে। আমরা আসলে কিছু পাবো না। বাজেটের সমস্ত আয়োজন, বাজেটের সমস্ত টাকা আমরা শ্রম দিয়ে, আমরা উৎপাদন করে সেই টাকা যোগান দেব, তাদের খাবার ব্যবস্থা করব, তাদের আবাসনের ব্যবস্থা করব, তাদের উল্লাসের ব্যবস্থা করব, সবকিছুর ব্যবস্থা আমরা করব। কিন্তু আমি বেঁচে থাকার জন্য মিনিমাম যে আমার মর্যাদা সে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেইটা আমি পাবো না যতক্ষণ না পর্যন্ত আমি রাজনৈতিক ভাবে সচেতন হই। এই জায়গাটায় আমি আবারও বলি, সমস্ত শ্রমিক সংগঠনগুলিকে সেই জায়গাটা আগে নিজেদের পরিষ্কার হইতে হবে, তারপর শ্রমিকদের সংগঠিত করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় আসি, কতগুলি আলোচনা আসলে যেটা আপনি বলছিলেন ঘরোয়া ভাবে আলোচনা করা দরকার। দেখেন এই শ্রমিকদের জন্য, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ কিছু বরাদ্দ বিশেষভাবে দেওয়া দরকার। আপনি যদি দেখেন শ্রমিকরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলগুলি যদি অবস্থা দেখেন, সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, সেখানে পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা নাই, সেখানে রাস্তাঘাটের অবস্থা ভালো না, সেখানে পাবলিক টয়লেট নাই, সেখানে পর্যাপ্ত স্বাস্থ্য সেবার ব্যবস্থা নাই, সেখানে রেশনের ব্যবস্থা নাই, আবাসনের ব্যবস্থা নাই, শিক্ষার ব্যবস্থা নাই। কি দুরবস্থার মধ্য দিয়ে যে শ্রমিকরা এই দেশে বৈদেশিক মুদ্রা প্রায় 84% তারা নিয়ে আসতেছে এখানে, সেই শ্রমিকদের জীবন মানের দিকে যদি তাকান, তার সন্তান যে লেখাপড়া করবে, আপনি দেখবেন একটা ওয়ার্ডে যদি শ্রমিকরা বসবাস করে 1 লক্ষ, কোন ওয়ার্ডে একটা প্রাইমারি স্কুল পাবেন না, হয়তোবা কোনো ওয়ার্ডে সর্বোচ্চ একটা প্রাইমারি স্কুল পাবেন। একটা প্রাইমারি স্কুলে কয়জন শিক্ষার্থী ভর্তি হইতে পারে? যেখানে লক্ষ লক্ষ শ্রমিক বসবাস করে শিল্প অঞ্চলগুলিতে যদি আপনি দেখেন প্রতিটা ওয়ার্ডে। স্বাস্থ্য ক্ষেত্রে দেখবেন অসংখ্য শ্রমিক তরুণ বয়সে শুধুমাত্র স্বাস্থ্য সেবার টাকার অভাবে, চিকিৎসার অভাবে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। একদিকে সে কারখানায় শ্রম দিয়ে নিজের শরীরটাকে নিঃশেষ করতেছে, সে রোগক্রান্ত হচ্ছে, সে যে সুস্থ হবে, চিকিৎসা নিবে, সেই টাকা বা সেই সেবার
কোনো ধরনের ব্যবস্থা নাই। আপনি শিল্প অঞ্চলগুলিতে দেখবেন কোনো ধরনের স্বাস্থ্য মানে চিকিৎসার ব্যাপারে ওই ধরনের তেমন কোনো পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। আবার যদি আপনি দেখেন সেখানে শ্রমিকদের রেশনের ব্যবস্থা, আজকে আপনি দেখেন পুলিশের যে রেশন দেওয়া হয় আপনার 115 টাকা সম্ভবত, সেখানে 30 কেজি চাল, আটা, ডাল, তেল যে ব্যবস্থাগুলি দেওয়া হয়, শ্রমিকদের মধ্যে কি এটা দেওয়া সম্ভব না? অবশ্যই দেওয়া সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির ব্যাপার। সেটা এই বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে ভাই কখনো এই শ্রমিকদের সেই সেবাগুলি তারা পাবে না, দেবেও না তারা কখনো। আপনারা দেখবেন এই যে কিছুদিন আগে পাটকলগুলি বন্ধ করা হলো, এই বরাদ্দে এই বাজেটে সেই পাটকলের শ্রমিকদের পাওনা নিয়ে যে গড়িমসি করা আছে, সেখানে কি বরাদ্দ আছে এই শ্রমিকদের জন্য? এই শ্রমিকরা যে চাকরি হারাইলো তার জন্য বাজেট আছে। করোনাকালীন সময়ে গার্মেন্টে যে অসংখ্য শ্রমিক চাকরিচ্যুত হলো, এখানে 30-35 বছরের পর যে শ্রমিকরা চাকরিচ্যুত হচ্ছেন, চাকরি হারাচ্ছেন, তাদের জন্য কি প্ল্যান আছে? কোনো প্ল্যান নাই। মানে আপনি তরুণ বয়সে তরতাজা সময়টা, শ্রমটা কারখানায় আপনি দিলেন, রাষ্ট্রের জন্য দিলেন, মালিকের জন্য দিলেন, কিন্তু 35 বছর পরে আপনার জীবনটা কিভাবে চলবে এক্ষেত্রে কারো কোনো পরিকল্পনা নাই। যাই হোক, পরিশেষে কিন্তু সময় কম, পরিশেষে আমি আবারও একই কথা বলবো, আমরা শ্রমিক সংগঠনগুলি শ্রমিকদেরকে রাজনৈতিক ভাবে যদি সচেতন গড়ে তুলতে না পারি, তাহলে ভাই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। সেই জায়গাটায় আমরা মনোযোগ দিব এবং রাজনৈতিক ভাবে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলবো, এই আশাবাদ ব্যক্ত করে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। ধন্যবাদ মমিনুর রহমান মমিন, অনেক গুলো কথা এবং খুব গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আরো আসলে বিস্তৃতভাবে আলোচনা করতে পারলে আরো ভালো হতো। সেগুলো আসলে এত অল্প সময়ের অল্প পরিসরে আলোচনা করা খুবই মুশকিল। আমরা অবশ্যই সেগুলো সময় সুযোগ হলে কখনো আলোচনা করব। আমরা একটু যেতে চাই তপন শাহ, আপনি তপন দা যদি একটু বলেন যে শেষটায় আমরা যে জায়গাটা দিয়ে শেষ করবো, যে এই তো বিষয়গুলো আর কি, যে দুটি বিষয়, একটা অর্থনৈতিক আন্দোলন এবং যেটা বারবারই আপনারা সবাই বলার চেষ্টা করেছেন যে আরেকটা জায়গা, যে রাষ্ট্র ব্যবস্থা যেগুলোকে নিয়ন্ত্রণ করে, সেই ব্যবস্থাটা যদি পরিবর্তনের ক্ষেত্রে যদি একইভাবে এই শ্রমিকদের প্রতিনিধি বা শ্রমিক সংগঠনগুলো বা শ্রমজীবী মানুষ যদি সেই জায়গাটা ভূমিকা না রাখে, অর্থাৎ রাজনৈতিক মানে পরিবর্তন, রাজনৈতিক কি বলা যায় যে সেই চিন্তার মানুষ, সেই পক্ষের মানুষ, সেগুলোকেও যদি আসলে আনার ক্ষেত্রে ভূমিকা না রাখে, তাহলে আসলে প্রকৃত অর্থে চূড়ান্ত মুক্তির যে জায়গাটা সেটি আসলে ঘটবে না। বাজেট একটি সেরকম বিষয়, কারণ বাজেটের সিদ্ধান্তগুলো হয় হলো রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্রের মেকানিজমে যারা আছে সেই প্রতিনিধিগুলো যদি মালিকের প্রতিনিধি হয়, তার মানে এটা পরিবর্তনে রাজনৈতিক বিষয় আর কি। সেটা নিশ্চয়ই শুধু অর্থনীতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, অর্থনীতিবাদী আন্দোলনের সাময়িক, কিন্তু এটিও আবার বাদ দিয়ে সেটি হবে না। এটার উপরেই বিনির্মাণ করতে হবে আপনি দীর্ঘমেয়াদে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে, সেই দীর্ঘমেয়াদী আন্দোলন সংগ্রামে। এখন আপনি বলবেন তখন যে সংকটটা যেখানে এটা করা দরকার, এভাবে করা দরকার, সবটাই আমরা বলি এবং আমরা এটাও বলছি যে বারবারই যে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, ঐক্যবদ্ধ ছাড়া আসলে শ্রমিকের মুক্তি নাই। আমরা বারবারই বলি এবং আমরা একটা স্লোগান বারবারই দিতে শুনি সবসময়, যে দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও। এই স্লোগানটি তৈরি করার পিছনেও কিন্তু এরকম একটি বিষয় যুক্ত আছে। মজদুরের ক্ষেত্রে সারা দুনিয়াটাই আসলে এক, সারা পৃথিবীটাই এক। ফলে এই যে ঐক্যবদ্ধ হও, এক হও, কিন্তু এক হওয়া যাচ্ছে না, এক হচ্ছে না। আমরা যতবারই বলি না, যত কমন ইস্যু যেটি সবাই একমত, আমরা বারবারই দেখছি সবাই একমত, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। যাকে যেভাবেই জিজ্ঞেস করা যাবে সবাই কিন্তু বলবেন আপনারা যে এটি একমত, কিন্তু আমরা বারবারই দেখি যায় যে কেন জানি না সেটি হওয়া সম্ভব হয় না। সংকটের জায়গাটা কোথায়? যদি অল্প করে, আমরা অনেক আলোচনা হয়তো হওয়া দরকার, কোথায় সংকট এবং উত্তরণের করণীয় কি, আপনি যদি অল্প করে তখন একটু বলেন। হ্যাঁ, আমরা একটু শেষ করব। আমি অল্প করে আলোচনা করতে পারবো, কোনো সমস্যা নাই। যতটুকু সময় দেবেন আমি ততটুকুর ভিতরেই শেষ করতে পারবো, আমার সময় লাগবে না। আচ্ছা, যে আবার কিন্তু আপনি ওই যে আমরা যেমন কোনো কিছু না করেই মালিকদের কাছে বা সরকারের কাছে আশা করি যে আমাকে রেশন টেশন ইত্যাদি দিয়ে দাও, কিন্তু এই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কিংবা একটা প্রেস রিলিজ দিয়ে বা প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে বলি যে দিয়ে দাও। আবার দেখেন যে ঠিক আপনার এটা তো কেমন মনে হলো, যেমন দেখেন আপনি যখন প্রশ্ন করেন তখন আলোচনা করতে আপনার 2-3 মিনিট লেগে যায়, আবার আমাকে যদি বলেন উত্তর দাও 2 মিনিটে, তাহলে তো হলো না। মানে তাহলে যেরকম হয় আর কি, ওইটার সাথে একটা লিঙ্ক আর কি। তো বিষয়টা হচ্ছে, তারপরে আমি আসছে আমার ইয়েতে, যেটা হচ্ছে যে আপনি বললেন যে ঐক্যবদ্ধ আমরা হচ্ছি না কেন। দেখুন, এগুলো আমরা বলি
কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা নেতারা, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাস আমরা করি না। আমরা বড় বড় কথা বলি, চমৎকার চমৎকার কথা বলি, আর সংগঠন তাহলে 70টা সংগঠন তো আজকে থাকার কথা না ভাই বাংলাদেশে, 80টা সংগঠন তো থাকার কথা না। আপনি ধরেন আমরা যারা বামপন্থী রাজনীতি করি, বামপন্থীরা মিলেও তো ধরলাম আওয়ামী লীগেরা সব দালাল, বিএনপি এলারা সব রাজাকার। আমরা যারা বামপন্থী বিপ্লবী, আমরা তো একটা সংগঠন করতে পারি, আমরা তো সেটাও পারি না। আবার ধরেন বাংলাদেশে রেজিস্টার্ড হচ্ছে যে 40টা পার্টি, 40টা রাজনৈতিক দল, তাহলে একটা দলেরও যদি একটা করে সংগঠন থাকে, তারপরও 40টা সংগঠন থাকার কথা, তাহলে 80টা কেন ভাই? এমনও আছে একটা রাজনৈতিক দল তার 4টা-5টা শ্রমিক সংগঠন। আসলে এখানে আমরা প্রত্যেকেই নেতা হতে চাই। ওই শ্রমিকদের কথা বলি, এর বাইরে কোনো চিন্তা ভাবনা নাই। প্রত্যেকে আমরা ব্রাহ্মণ আর বাকি সব শূদ্র, প্রত্যেকে আমরা বিপ্লবী, বাকি সব দালাল। হ্যাঁ, হয়তো আছে, আমি অস্বীকার করছি না, হয়তো আছে। এর চিন্তা যে দুনিয়ার মজদুরে এক হও, নেতারা সব ভাগ হও। আরে ভাই, আপনি দুনিয়ার মজদুরে এক হবেন কেমনে? আপনি তো 60 জন মানুষই এক হইতে পারেন না, তাহলে আপনি 40 লক্ষ শ্রমিককে কিভাবে ঐক্যবদ্ধ করবেন? ওই যে আমার এক ভাই বললো আন্দোলন ছাড়া। আমার আন্দোলন করি কি? গাজীপুরে শ্রমিকরা যে রাস্তা আটকায় দেয়, আশুলিয়ার শ্রমিকরা আরামসে কাজ করে। কেন মালিকরা আপনার দাবি মানতে হবে বলেন? তারপরে 40 লক্ষ শ্রমিক, 3,000 শ্রমিক মিলে যদি ওই আশুলিয়ার রাস্তা আটকায় দেয়, আর বাকি 39 লক্ষ শ্রমিক তো কাজ করে ভাই, তাহলে মালিক কি বলবে? যে এত সবাই কাজ করতে পারে, এই কয়টা শ্রমিক হলো উস্কানি দাতা, এরা হইলো ওই বিদেশিদের দালাল, এরা শিল্পের ক্ষতি করছে। ব্যাপারটা হচ্ছে, ঘটনাটা আমরা এরকম, ওই যে কিছু কিছু আন্দোলন, হ্যাঁ আমরা এটা ঠিক যে আমরা অনেক আন্দোলন ছাড়া যেমন আমরা কিছু পাইনি, অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে আমাদের হটকারির জন্য। এটা আমি একদম দাগে দাগে ধরে ধরে দেখাই দিতে পারি। শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আন্দোলনের কারণে, তো চাকরি খোয়াইছে, মামলা, অনেক সংগঠন অনেক নেতার ডাকে শ্রমিকরা আন্দোলন করে মামলা খায়, পরে নেতারাই খুঁজে পাওয়া যায় না, শ্রমিকরা জেলে যায়, সে তাদেরকে আবার অন্যদের আনতে হয়। তো এইসব বিষয় আলোচনা মানে আমি জাস্ট করার জায়গা না। আপনি যেটা বললেন যে হচ্ছে না কেন, তো হচ্ছে না কেন হচ্ছে, আমি বললাম আমরা যেটা বলি আমরা বিশ্বাস করি না। যেদিন আমরা বিশ্বাস করব, আমি তো একসময় আমি বলেছি যে আমি যে সংগঠনের সাধারণ সম্পাদক, ঐক্যের প্রয়োজনে আমি সেক্রেটারি ছেড়ে দিতে রাজি আছি। আমি বহুজনকে বলেছি আমরা একটা জায়গায় আমরা আসতে পারি না, আমরা একটা জায়গায় আসতে পারি না। যেদিন আমরা মনে করব যে আমি ঐক্যের আমি কেউ না, আমি একজন কর্মী, আমরা প্রত্যেকে একজন কর্মী, সেই দিন ঐক্যবদ্ধ হবে। ততদিন ঐক্য হবে না। এগুলো হচ্ছে আমি যেটা বললাম, বিশেষ করে আমার এই নেতা বা ওই সংগঠনের কথা আমি চিন্তা করি। আমাদের কি আছে, 70টা সংগঠনের 5 জন করে কর্মী থাকলে 350, 400, 500, এই 500 লোকের কি হলো না হলো এটাতে আমি চিন্তিত না। আমি চিন্তা করি 40 লক্ষ শ্রমিককে ঐক্যবদ্ধ, তারা যদি ঐক্যবদ্ধ হয়, আমি আর সুলতানা বা আমি আর শামিমা বা আমি আর ওই আরেকজন ঐক্যবদ্ধ হলাম কি হলাম না, এতে কিছু আসে যায় না। ঐক্যবদ্ধ শ্রমিকরা, এবং শ্রমিকরা হয়ও, ওদের যখন আমরা এক ফ্যাক্টরিতে 5টা ফেডারেশন কাজ করি, ওর স্বার্থে ওর প্রয়োজনে ও কিন্তু ঐক্যবদ্ধ রাস্তায় নামে। আমাদের এইটা দেখে শেখা উচিত। আমাদের শ্রমিকদের শিখানোর কিছু নাই, শ্রমিকদের কাছ থেকে আমাদের শিখতে হবে। শ্রমিকরা কিভাবে, তারা একটা ফ্যাক্টরি এক জায়গায় যে আন্দোলন করে, তারা একটা কারখানায় তো 5টা ফেডারেশন 4টা ফেডারেশন কাজ করে, তাদের প্রয়োজনে তো তারা ঐক্যবদ্ধ। বরং আমরা শ্রমিকদের বিভক্ত করি অনেক সময়, আমাদের কিছু না, মানে আমরা শ্রমিকদের বিভক্ত করি। আমি বলি এইটা কর, সুলতানা কইলো যে না ওইটা করিস না, শামিমা এসে কইলো যে না ওই জায়গায় এটা করিস না। তো সুতরাং আমরা শ্রমিকদের কাছ থেকে আমরা শিখতে যাব। শ্রমিকরা বাজেটও বোঝে, শ্রমিকরা সবই আছে, ওদের ভিতরে একটা জিনিস আছে, ভয় কাজ করে, ওর চাকরির ভয়টা। এইটা আমি করব, আমার চাকরিটা চলে গেলে, আমি তো এখন 10,000 টাকা বেতন, আমি 10,000 টাকা কাজ করে 10,000 টাকা পাচ্ছি, হ্যাঁ আমার 15,000 টাকা দরকার, এটা ঠিক আছে। যদি এই 15,000 টাকা চাইতে যাই, আমার 10,000 টাকার চাকরিটা চলে যায়, তখন আমাকে কে চালাবে? এই ভয়টা শ্রমিকের ভেতরে সবসময় কাজ করে, এক নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে, আমাদের শ্রমিক নেতাদের অনেক ইচ্ছা থাকলেও না ঝুঁকি নিতে চাই না আমরা। এই যে সুলতান আপা বললো বড় নেতারা নেয় না, আরে ভাই আপনিই তো বড় নেতা, আপনি একটা সংগঠনের প্রেসিডেন্ট, আমি একটা সংগঠনের সেক্রেটারি, আমার আর আপনার চেয়ে বড় নেতা কে আছে বাংলাদেশে? আমরাও তো পারি না। আসেন আমি আর আপনি যাই, কেরোর দরকার নাই। এই জায়গায় আমরা যে 6-7 জন আছি, চলেন না এই 6-7 জন আমরা যাই, বড় নেতা আমাদের তুল করে কে আছে?
বড় নেতা বলতে যাদের বুঝছেন তারা ডাক দিলে কয়জন শ্রমিক আসে, আপনি ডাক দিলে কয়জন শ্রমিক আসে দেখেন। আমি বড় নেতা কাদের বলবেন? আমার ওই আমি জানি না বড় নেতা কাকে বলে। আমি বড় নেতা বলতে বুঝি যাকে শ্রমিকরা পছন্দ করে, যে ডাক দিলে শ্রমিকরা বেশি আসে, তাদেরকে বড় নেতা বলি আমি আমার দৃষ্টিতে। এখন মনে করেন, আপনি যদি মনে করেন তপনের সাথে অমুক মন্ত্রীর ভালো খাতের, অমুক এমপির ভালো খাতের, অমুক বড় কর্মকর্তার ভালো খাতের, তপন বড় নেতা, সেটা আলাদা বিষয়। সেটা হচ্ছে আপনার আপনার চিন্তার সমস্যা, সেটা হচ্ছে আপনার চিন্তার ভুল। হ্যাঁ, সেটা সেটা না। এখন আমরাও ঝুঁকি নিতে পারি না। আমি তো ভয় পাই, যদি আমি একটা দায়িত্ব একটা কাজ করতে যাব, আবার ভালো কাজ করতে গেলে আমাদের অনেক নেতাও যে সরকারে বলে এই ওরা হলো বিদেশে টাকা আনে, ও হলো দালাল, ওই বিজিএমিতে যে বিচার দেবে, এগুলো তো আছেই আমাদের ভিতরে। আমাদের ভিতরে তো এইসব আছে। তো সুতরাং আবার যারা কেউ আছে, আমরা ভয় তো পাই, আমি অন্তত ভয় পাই যে আমি যে নামবো রাস্তায়, আমার যদি একটা ঝুঁকি নেব, আমার পাশে কে দাঁড়াবে, এই ভয় তো, এই আতঙ্ক আছে। আবার শ্রমিকদের উপরও ভরসা আছে। সুতরাং আমার কথা হচ্ছে যে আমি অনুরোধ করব, আমরা যেটা বলি সেটা জন্য আমরা করি, আমরা যেটা বিশ্বাস করি সেটার জন্য আমরা বলি। এইটুকু যদি আমরা করতে পারি, শ্রমিক ঐক্যবদ্ধ, আমার শ্রমিকদের উপরে একদম পরিপূর্ণ বিশ্বাস আছে, পরিপূর্ণ আস্থা আছে। তারা ঐক্যবদ্ধ, আমরা যারা সংগঠন করি আমরা তাদের। ধন্যবাদ আমার বক্তব্য শেষ দাদা। ধন্যবাদ ধন্যবাদ তপনদা, অনেক সুন্দর করে বলেছেন। সেটি আসলে চিন্তার জায়গা, এবং এই চিন্তাটি এই সামনে আসা দরকার, যেটি আসলে হয়তোবা অনেক মুশকিলের আসান করা সম্ভব, যেটি আপনি বারবারই এবং খুব জোর দিয়ে বলেছেন যে আপনার যদি অবস্থা হয় যে ঐক্যবদ্ধ হওয়ার, তাহলে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে যদি আমি নিজেই বাধা হই, তাহলে আমার সেই চেয়ারটাও ছেড়ে দিতে যদি আমার সমস্যা না হয়, তাহলেই আসলে ঐক্যবদ্ধ হয়ে যাবে। যখন এই চিন্তা সবার ভিতরে ঢুকবে, তখন এইটা হইতে আর সমস্যা হবে না। যে শামীম আক্তার যেটা হচ্ছে বারবারই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ তখন আমার 30 সেকেন্ড সময় দেবেন। আমরা যখন একটা প্রোগ্রাম করি, কে আগে বক্তৃতা দেবে, কার ছবিটা দেখা যাবে, কে ব্যানারে দাঁড়াবে, এই নিয়ে আমরা ধাক্কাধাক্কি করি। তাহলে আমরাই তো ঐক্যের পক্ষে বড় বাধা। কে কার প্রেস লিজে কার নামটা আগে যাবে, আমি বড় নেতা আমার নাম আগে লেখো, আমি বক্তৃতা দিতে পারলাম না, এইগুলো এগুলো এই যতদিন আমরা এর থেকে বেরোইতে না পারবো। আমি সুলতানের সাথে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, সুলতানা জানে। আমি দায়িত্ব নিব, আমি মানে নিজেকে দায়ী করার জন্য বলি না, আমি কোনোদিনও এই ধরনের আচরণ আমার জীবনে আমি শিখি নাই, আমার জীবনে আমি কখনো করি নাই। যে আমার এক সহকর্মীর ধাক্কাই আমার সামনে যাইতে হবে, আমার ছবিটা দেখাইতে হবে ক্যামেরায়, আমি এইটা কখনো আজ অব্দি আমার একজন সহকর্মী বলতে পারবে না, আমার নিজের সংগঠনের এবং অন্যান্য সংগঠনের। তপন সাহা কার নাম আগে লেখা, কার নাম পরে লেখা, এইগুলো আপনি এরগুলো থেকে আপনি যেদিন বেরোইতে না পারবেন, কথার কথা বলিলাম। আজকে কি হয়েছে, আমার নাম কয় নাম্বারে আজকে কাম করে অধিকার দিতেছেন, আমি তো পুতুলের মতো বয়ে রয়েছি, আবার বড় বড় কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, হ্যাঁ অসুবিধা নাই। তপনদা ধন্যবাদ আপনাকে। সুলতান আপা, আবার আরেকটা জিনিস, এখন কিন্তু আপনি সবার শেষে দিচ্ছেন, মানে আপনি কিন্তু বড় নেতা, হ্যাঁ সেটিও তো ঠিক আছে। তপনদা বেশি বললো, হ্যাঁ তো সব ঠিক আছে। এখন হলো যে মুশকিল হলো যে কাউকে না কাউকে তো আগে আগে বলতে হবে, কাউকে না কাউকে তো পরে বলতে হবে। এখন এই আগে কেউ না কেউ তো আগে বলবে, কেউ না কেউ তো পরে বলবে, হ্যাঁ ফলে হলো যে সেটাই, বরং কিছু ক্ষেত্রে সেগুলো তো হবেই। হ্যাঁ তখন তো আপনার মাইকটা বোধহয় বন্ধ আছে। হ্যাঁ তো সুলতান আপা, এখন আপনার এই পালা, আপনার দিয়েই আমরা শেষ করব। আমি একটু শামীম আক্তারকে পাচ্ছিলাম, কিন্তু যখনই দিতে যাচ্ছি তখনই আসলে নেট ইয়া হয়ে যাচ্ছে, নেট বাইরে চলে যাচ্ছে, নেটের সমস্যা। সুলতান আপা, আপনি যদি শেষটায় বলেন আর কি, আপনার মধ্য দিয়ে আজকে আলোচনাটা আমরা শেষ করবো। আরো ভালো লাগতেছিল, আরো কথা বলা গেলে বেশ ভালো লাগতেছে, বেশ জমে উঠছিল আলোচনা আর কি। হ্যাঁ সুলতান আপা। জি দাদা, এই প্রোগ্রাম 9টার থেকে দিবেন, কারণ অফিসে বসে প্রোগ্রাম করি, বাসায় যেতে সমস্যা হয় 12টা বাজে। অনেক সময় আচ্ছা ঠিক আছে, এরপর আমরা সেটা করব। হ্যাঁ, শ্রমিকদের আসলে অনেক, দাদা অনেক ভালো ভালো কথা বলছে, শবনম আপা বলছে, আবু উবাইদা ভাই বলছে, তারপরে আমাদের আরেক ভাই বলছে, সবার কথাই খুব গঠনমূলক এবং সবাই শ্রমিক দলই কথা বলছে, শ্রমিক বান্ধব কথা বলছে, এটা সম্পূর্ণটাই বিশ্বাস করি। কিন্তু আমাদের কথা হলো যে আমরা যারা নেতৃত্ব দেই, দায় সারা নেতৃত্ব দিই, কিন্তু
আমরা দায়িত্ব নিয়ে যে একটা নেতৃত্ব দেওয়া, শ্রমিককে বাজেট কি জিনিস অনেকেই বলছে যে শ্রমিক বাজেট সম্পর্কে সচেতন। শ্রমিকের টাকায় বাজেট হয়, কয়জন শ্রমিক জানে যে শ্রমিকের টাকায় বাজেট হয়? এবং কয়জন শ্রমিক বাজেটে বরাদ্দ থাকলে সে রেশনিং পাবে, বাজেটে বরাদ্দ থাকলে সে স্বাস্থ্য সেবা পাবে, বাজেটে বরাদ্দ থাকলে তার বেতন হবে, এই কথাটা কতজন শ্রমিক বুঝে? এই 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকই ধরি, 6 কোটির কাছে নাই যায়, 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকের মাঝে কারা বুঝে যে আমার বাজেটে বরাদ্দ থাকলে আমার এই বছর বেতন এত % বৃদ্ধি হবে? এই কথা যদি শ্রমিক বুঝতো তাহলে শ্রমিক জানুয়ারি মাস থেকে এই আন্দোলনে অবশ্যই সংগঠনের সাথে যোগাযোগ করার চেষ্টা করত। আমরা যারা শ্রমিক সংগঠন করি, আমরা কিন্তু জুন মাস আইলে বা মে মাস আইলে বাজেট নিয়ে আলোচনা করা, যখন আমরা পেপার পত্রিকায় দেখি বা টক শোতে দেখি বাজেট পেশ হবে, তখন আমরা কাজটা করতে আসি। তা আমরা যারা বাজেট সম্পর্কে বুঝি, তাহলে আমরা কেন আগের থেকে আমরা সচেতন হই না? আমরা কেন যে 2021 সাল 22 সাল বাজেট হবে, এখানে শ্রমিকদের কথা বলতে হবে, শ্রমিকদের জন্য বাজেট রাখে নাই, 50 বছরেও রাখে নাই, তাহলে আমরা কেন নেতারা সেই বাজেটটা নিয়ে আগের থেকে কাজ করলাম না? শবনম আপা কিন্তু আগে বইলা গেছেন কথাটা, আমি আবারও রিপিট করলাম। তাহলে আমরা শ্রমিক নেতারা যে পথ হারানোর ভয়ে মাইকে কথা বলার জন্য, ছবি উঠানোর জন্য আমরা কাজ করব, তাহলে এই কাজটা ছবি উঠানোর জন্য, পত্রিকায় নিউজ আসার জন্য এই কাজটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করি। এবং যার যার সংগঠন অফিসে শ্রমিকরা আসে, ট্রেড ইউনিয়ন আছে, এখন গার্মেন্টসে 800 উপরে, এখন ট্রেড ইউনিয়নের যারা কমিটির নেতা আছে তাদেরকে আমরা যেমন বেতন ভাতা সম্পর্কে সচেতন করি, শ্রম আইন সম্পর্কে সচেতন করি, তাদেরকে অনেক বিষয়ে আমরা কথা বলি, কিন্তু তাদের কিন্তু আমরা কখনো বলি না যে জুন মাসে বাজেট হয়, তোমরা বাজেট নিয়ে কথা বলবো, বাজেট নিয়ে আমরা তোমাদের নিয়ে প্রোগ্রাম করব, বাজেটে তোমরা উপস্থিত হবা প্রোগ্রামের দিন। সেটা কিন্তু আমরা আগে থেকে শ্রমিকরা সচেতন করি না। এই দায় সারা কাজ করার জন্য জুন মাস আসলে নেতারা বলে কি একটা প্রোগ্রাম করা দরকার সুলতানা, না এলে তো কেমন জানি ঘুমানি মনে হয়, আইসাও একটা প্রেস ক্লাব প্রোগ্রাম করব, এরকম অনেক সময় বলে। আবার অনেক সময় আমরাও যারা করি, এই বছর আমি করি নাই প্রোগ্রাম, ফেসবুকে লেখালেখি করছি, কিন্তু প্রোগ্রাম করার মতো আমার আসলে এবারকার একটু, আমি তো শ্রমিক রাজনীতি করি, আমার তো হাতে টাকা নাই, একটা প্রোগ্রাম করতে হলে 10-20 হাজার টাকা লাগে, সেই টাকাটার জন্য আমি দুর্বলের লেগে আমি কিন্তু অনেক সময় বাজেটের প্রোগ্রামটা করতে পারি নাই। সেই জন্য এবারকার সংগঠন থেকে আসলে ব্যর্থই মনে করতেছি, প্রতি বছরই কম বেশি করার চেষ্টা করি। এখন আমাদের শ্রমিকদের জন্য বাজেট আনতে হলে তাইলে আমরা কেন, কোথায় কোথায় বাজেট তৈরি করতে হবে এটা আমরা তো জানি, এবং আমাদের যারা উপরোক্ত গবেষক তারাও জানে শ্রমিকদের জন্য কোথায় বাজেট চাইতে হবে, কিন্তু তারাও তো বাজেটটা চায় নাই। তারা যারা আমাদের শিক্ষিত লেভেলের যারা বাজেট নিয়ে গবেষণা করে, বাজেট প্রণয়ন করে, তারাও তো আমাদের যারা, এই যে আমরা যাদেরকে বলি যে তারা গবেষণা করে, তারা কিন্তু আমাদের বাজেট নিয়ে, শ্রমিকদের বাজেট নিয়ে লেখালেখি করে না, কথা বলে না। কেন বলে না? তাদের স্বার্থটা কোথায়, তাদের স্বার্থ কোথায় ক্ষতি হয় না। আর মালিকরা বাজেট পাইছে, মালিকদের বাজেটে পাওয়ার পরে আমরা হিংসা করতেছি শ্রমিক নেতারা। আমরা কেন হিংসা করবো? ওদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা আছে, ওদের বাজেট নেওয়ার ক্ষমতা আছে, ওরা সংসদে বসে ওদের কথা বলতে পারে, ওরা 1 মিনিটে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর লগে দেখা করতে পারে। আমরা শ্রমিক নেতারা এই 50 বছরে আমরা 2013 সালে তাও অনেক কিছুর বিনিময়ে, টক হুজুরের কথার বিনিময়ে বিভিন্ন কায়দা করে একবার দেখা করতে পারছে, এবং 22 জন শ্রমিক নেতা 1 মিনিট করে কথা বলার সুযোগ পাইছিলাম সেখানে। সেই শ্রমিক নেতারা কথা বলে যে ওয়াদাটা আমাদের শেখ হাসিনা দিয়েছিল, সেই ওয়াদারও কিন্তু 7 বছর পার হইলো, সে তার ওয়াদা রক্ষা করতে পারে নাই, কারণ আমরা সেই ওয়াদার জন্য কাজ করি নাই। চাপ দেওয়া লাগে, খাতায় কলমে লেখা রাখলে কোনো কিছু হয় না, চাপ দিতে হয়। সেই চাপ তো আমরা প্রধানমন্ত্রীকে দিতে পারি নাই, আমরা কোনো বড় সমাবেশ করতে পারি নাই। সচেতনমূলক শ্রমিকরা তাদের অধিকার নিয়ে মাইকের সামনে কথা বলবে, একটা টিভি চ্যানেল আসলে তোমরা কি নিয়ে দাবি নিয়ে আসতো, সেই কথাটা, তার কথাটা সে বলবে বাজেট নিয়ে, সেই কথাটা বলা অনেক শ্রমিকের পক্ষে সম্ভব না। কিন্তু বেতন ভাতার আন্দোলন নিয়ে শ্রমিকরা কথা বলতে পারে, কারণ বেতন পাইলে সে ঘর ভাড়া দিবে, বেতন পাইলে সে সন্তানের স্কুলের বেতন দিবে। এই জন্য বেতন তার যতটুকু কার্যকারিতা আছে, বেতন নিয়ে কথা বলার গায়ে দেয়ালে পিঠ থেকে যায় বেতন না পাইলে, কিন্তু বাজেট নিয়ে সেটা তারা এতটা করতে পারে না। আমরা কিন্তু শ্রমিক নেতারা সেই জায়গাটায় কিন্তু শ্রমিকদের সচেতন করার জায়গাটায় কিন্তু ব্যর্থ হয়েছি, আর ব্যর্থ দায়ভার কিন্তু শ্রমিক নেতাদেরই নিতে হবে, কারণ যেহেতু আমরা শ্রমিকদের সংগঠিত করি আর আমরা শ্রমিকদের নিয়ে কাজ করি। আমরা যত ধরনের কথা বলবো সেই কথাগুলো যেন পজিটিভ হয় এবং শ্রমিক বান্ধব হয়, এবং শ্রমিক যেন কথা শুনে, নেতার কথা শুনে যেন শ্রমিক সেই সংগঠনে
সংগঠিত হয় যে কোনো সংগঠনে। আমরা কিন্তু বলি বাংলাদেশের 70-75টা সংগঠন আছে, তোমার মানবাধিকার, তোমার অধিকার, গণতান্ত্রিক অধিকার, তুমি যে কোনো ছাতার নিচে যাইয়া তুমি তোমার দাবির কথাটা বলো। আমি কিন্তু বলি না যে গ্রিন বাংলায় আসো, আমার ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারতে আসো, এটা বলি না। তোমার যারে খুশি, যাকে নেতা হিসেবে পছন্দ হয়, যে তোমার পক্ষে কথা বলে, তার সাথে তুমি সংগঠিত হও। আমরা কিন্তু এইভাবে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করি। আর আমাদের যারা আজকে আমরা কথা বললাম, সবার কথাই অত্যন্ত ভালো, আসলে অত্যন্ত গঠনমূলক কথা ছিল। আমরা গ্রিন বাংলার পক্ষ থেকে প্রত্যেক নেতৃবৃন্দকে আসলে শুভেচ্ছা জানাই যে আমরা যারা আজকে কথা বললাম, আমাদের মাঠে আরো অনেক নেতা ভাই বোন রয়েছে, অনেক আমাদের সংগঠক, অনেক আমাদের নেতারা রয়েছে, তাদেরকে নিয়ে আগামীতে যাতে ঐক্যবদ্ধভাবে এই বাজেট নিয়ে প্রথম থেকে কাজ করতে পারি, সেই ধরনের একটা আশা রেখে আজকে আসলে আমি এখানে কথা আমার শেষ করতে চাই। সবাইকে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ সুলতানা বেগম। আমরা আলোচনা আসলে আরো অনেক করতে পারলে ভালো লাগতো আর কি, আবারও আরেকবার করে সবার কাছে একটু যাইতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা 1 ঘন্টা 45 মিনিট মধ্যে শেষ করেছি। আমরা আজকের আলোচনাটা টানতে চাই না, আমরা এখানে শেষ করতে চাই। আগামীতে অবশ্যই আবারও অন্য কোনো বিষয় নিয়ে এবং বাজেট নিয়েও আমাদের আলোচনা হতে পারে। আমরা সেই আলোচনায় আবারও যুক্ত থাকবো, সেখানে আপনারা থাকবেন, আলোচনা করবেন, সেই প্রত্যাশা রেখে আমরা আজকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই আলোচকদের আলোচনা শুনলেন, অবশ্যই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের আলোচনায় আপনারা সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে এই প্ল্যাটফর্মকে উৎসাহিত করবেন। গঠনমূলক সমালোচনা করার মধ্য দিয়েও কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।